হাদিসটা আমি দীর্ঘদিন এই হাদিসটা পড়ছি, আবার একটা বিষয় নিয়ে আমি ভাবছি। আমি একটু পানি খেয়ে নেই। দেখেন, এই হাদিসটা শুধু আমরা পড়ি, আমাদের উপলব্ধিটা কি? পৃথিবীর মধ্যে তালিবানে ইলম এবং মুআল্লিম হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আপনারা যারা শিক্ষক, আপনারা কোরআনুল কারীম, হাদিস, দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করেছেন, এখন পড়াচ্ছেন। আপনারাই হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আপনারা সোনায় সোহাগা, আপনি পড়ছেন এবং পড়াচ্ছেন। আল্লাহ তাআলা এই যে সম্মানিত পেশায় আপনাকে আমাকে রেখেছেন, এর জন্য হৃদয় থেকে প্রাউড ফিল করি এবং আলহামদুলিল্লাহ বলি। আর এটা হচ্ছে নবীদের পেশা। নবীদের সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষক ছিলেন। এবার আসেন, কিভাবে হব সফল শিক্ষক? আমরা সফল শিক্ষক সবাই হতে চাই। কে না চায় তার পেশায় সফল হতে? পৃথিবীতে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন যে আপনি কি আপনার পেশায়, আপনার কাজে আপনি সফল হতে চান, সে এক বাক্যে বলবে হ্যাঁ, আমি সফল হতে চাই। কিন্তু সফল হওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে, যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো আমরা কয়জনে করি? তো আজকে এই কিভাবে সফল শিক্ষক হবেন, এই যে সেশন আমরা নিচ্ছি, আপনাদের যে জার্নি শুরু হচ্ছে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে অ্যাড হয়ে গেলেন। আপনাদের সাথে এই জার্নিটা আমি দীর্ঘদিন করতে চাই, অনেক দূর এগিয়ে যেতে চাই। কারণ হচ্ছে, একজন মানুষ সফল শিক্ষক হওয়া মানে হচ্ছে আপনি পৃথিবীকে ভালো রাখতে চান, ভালোভাবে গড়তে চান। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের, শিশুদেরকে আপনি পৃথিবীর যোগ্য করে গড়ে তুলতে চান। যে আমানত শিশুরা আপনার কাছে, আমার কাছে আসে, তাদেরকে সঠিক ব্যবহার করে, তাদেরকে উত্তম আচরণ করে, তাদেরকে যুগের যোগ্য করে তোলা। শিক্ষক মহোদয়গণ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যে আপনি কি জানেন, আপনি কি ফিল করেন যে 6 থেকে 14 বছর ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি, চিকিৎসা বিজ্ঞানের জনক, তিনি বলেছেন যে একজন শিশুর 6 to 14 এই বয়সটা হচ্ছে পারফেক্ট টাইম, গোল্ডেন টাইম। এই সময়টুকু যদি সঠিক ব্যবহার করতে পারে, এই সময়টুকুর যদি সে কাজে লাগাতে পারে, তাহলে তার ভবিষ্যৎ 50 বছর সে সুন্দর থাকতে পারে, ভালো থাকতে পারে। আর এই 6 to 14 এই কয়েক বছর যদি সে সময়টা অবহেলায় কাটায়, শিক্ষকের অবহেলার কারণে, অথবা বাবা মায়ের অবহেলার কারণে, অথবা তার নিজের ব্যর্থতার কারণে, যদি এটা সে অবহেলায় কাটায়, তাহলে তার লাইফের সামনের 50 বছর সে ভালো থাকতে পারে না। আমি একটা গল্প বলি। বেশ কিছুদিন আগে পঞ্চগড়ে একটা ট্রেনিং সেশনে একটা গল্প শুনিয়েছিলেন একজন, যে উনি একদিন রিক্সা চড়ে যাচ্ছেন, রিক্সায়। তো রিক্সায় যিনি চড়েছেন, যিনি চালাচ্ছেন, সে লোক খুব সুন্দর করে সালাম দিল। উনি বললেন, সালাম দেওয়ার পরে যখন ভাড়া দিচ্ছে, তখনও সুন্দর করে সালাম দিয়ে, তো আলেম হজরতের, উনিও একজন ট্রেনার, তো ওনার কৌতূহল হলো যে তুমি এত সুন্দর করে সালাম দিচ্ছ, তোমার সালামটা অত্যন্ত সহি, তুমি তুমি কি করো বা তোমার পরিচয়টা কি? তো তিনি, ওই ভদ্রলোক রিক্সাওয়ালা বললেন, আমি 13 পারা কোরআনের হাফেজ। তো তুমি এখন রিক্সা চালাচ্ছ কেন? তো এই কথা বলার পরে সে ইমোশনাল হয়ে যায় এবং বলে যে আমার ওস্তাদ আমাকে এমনভাবে মেরেছে যে আমি সেই যে মাদ্রাসা থেকে বের হয়ে এসেছি, আমি আর কোনোদিন মাদ্রাসায় যাইনি। সংসারের চাপে আজকে আমি রিক্সা চালাতে বাধ্য হয়েছি। এখন আমার 2-3 জন ছেলে মেয়ে। আজকে যতবার আমি নামাজ আদায় করি, যতবার আমি হাত তুলি, ততবার আমি ওই শিক্ষকের বিরুদ্ধে দোয়া করি, আমি ওই শিক্ষকের নামে বদদোয়া করি। দেখেন, আমরা উস্তাদের মুখে শুনেছি, আলেম ওলামাদের কাছে শুনেছি, আমরা নিজেরাও বলি, কোরআনের এক আয়াত পড়লে 10 নেকি হয়, আরও বেশি হয়, বৃদ্ধি হয়। আপনার ছাত্র, আপনার তালিব ইলম, আপনার অধীনস্থ যারাই আপনার কাছ থেকে শিখবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন আপনি কবরে বসে। আপনি কি এটা ভেবেছেন যে যেই শিশুটি আপনার শাসনের কারণে, আপনার শাস্তির কারণে মাদ্রাসা থেকে চলে গেল, বাহির হয়ে গেল, সেই ছেলেটির পরবর্তী প্রজন্ম কিভাবে গড়বে, কি হবে না হবে আপনি বলতে পারেন না। যেইভাবে আপনি একজন শিশুর
কোরআন তেলাওয়াত শেখানোর কারণে কিয়ামত পর্যন্ত তার থেকে যত মানুষ শিখবে আপনি সওয়াব পাবেন। তেমনিভাবে যে শিশুটি আপনার প্রহারের কারণে, আপনার শাস্তির কারণে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, সেই শিশুটি যত অপকর্ম করবে, তার অধীনস্থ যার প্রজন্ম অপকর্ম করবে, এটারও একটা ফিডব্যাক কিন্তু আপনি কিয়ামতে পাবেন। এই জন্য সম্মানিত শিক্ষক যারা রয়েছেন, আমরা যারা সফল শিক্ষক হতে চাই, এই সফল শিক্ষকের জার্নিটাতে আপনি আর আমি নিজেকে অনেক বেশি আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে এটাকে ইউটিলাইজ করতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ শিশুদের 6 to 14 এই টাইমটা এটা হলো গোল্ডেন আওয়ার। এই সময়টা যদি আপনার অবহেলার কারণে, বিন্দু পরিমাণ অবহেলার কারণে একটা শিশুর জীবন যদি বিপদগামী হয়, একটা শিশু যদি ভিন্ন পথে ভিন্ন মতে চলে যায়, তাহলে আপনি মনে রাখবেন শিক্ষক হিসাবে কিয়ামতের ময়দানে আপনি পার পেয়ে যাবেন বলে আপনি আশা করতে পারেন না। সম্মানিত শিক্ষকবৃন্দ, তাহলে আমাদের কি করণীয় রয়েছে? এবার আসেন, আমরা তাহলে কিভাবে সফল শিক্ষক হব, আমরা কিভাবে সফল শিক্ষক হতে পারি? আমি অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তো আমাদের আসলে আজকের এই 2 ঘন্টার সেশনে তো সব কিছু বলা সম্ভব নয়। তবে আমরা যতটুকু আজকে আমরা জানতে পারি, এর মধ্যে আমরা কিছু বিষয় এখানে ইনক্লুড করেছি। একজন শিক্ষককে সফল হতে হলে সর্বপ্রথমে তার নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আমরা সকলে জানি বিসমিল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করবে। আপনি আসলে যেমন নিয়ত করবেন, এখন যদি আপনি বলেন আমি শিক্ষক হব ভালো একটা বেতন পাওয়ার জন্য, হতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি বলেন আমি শিক্ষক হব আমার সুনাম ছড়িয়ে পড়বে, আমি সমাজের মাঝে একটা প্রাউড ফিল করব, হতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আপনার শিক্ষকতার এই নিয়তটা যদি হয় যে আমি আল্লাহকে খুশি করতে চাই, পৃথিবীতে এমন একটি প্রজন্ম তৈরি করে যেতে চাই, বিশ্বাস করেন আমি একটা কথা বলি আবেগে, আজ থেকে 2-3 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই দেশ থেকে চলে যাব, হিজরত করব। বিশ্বাস করেন সেই কারণে আমি আমার চা বাগানও বিক্রি করে দিয়েছি, অর্ধেকটা বিক্রি করে দিয়ে মোটামুটি কয়েকটা রাষ্ট্রের সাথে কথা বলেছি, কয়েকজনের সাথে কোন কোন রাষ্ট্রে যাওয়ার অপরচুনিটি আছে। তো এইভাবে একটা নিয়ত করেছিলাম। পরবর্তীতে ভেবেছি যে আমার সাধ্য আছে, আমি চলে গেলাম। যেদিকে তাকাই শুধু দেখা যায় যে অশ্লীলতা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, এই যে একটা ধূম্রজাল চারপাশে। আমি কিছুদিন আগে মণিপুরি স্কুলের পাশে গিয়েছিলাম। তো ওই দিন মনে হয়েছিল ওদের বিদায়ী অনুষ্ঠান, আপনার ক্লাস 10-এর যে বিদায়ী হয় স্কুলের, সেটা অনুষ্ঠান ছিল। তো সেখানে দেখলাম একটা মেয়ে টি শার্ট পরেছে সাদা, তো ওই মেয়ের ঠিক এই জায়গাটা একটা ছেলে লিখে দিচ্ছে, অথচ তার মা আছে, তার বাবা আছে, গার্ডিয়ান আছে, সবকিছু সবাই দেখতেছে সবার সামনে, ইটস ওপেন। এরা তো আমাদের কন্যা সন্তান, এরা তো আমাদের ছেলে, এরা কেন এমন হলো? আজকে আমরা অনেক বাবা মা বলে আমার ছেলে মেয়ে উচ্ছন্নে গেছে, অনেক শিক্ষক বলে ছেলে মেয়েরা বেয়াদব হয়ে গেছে, কথা শোনে না, আমাদের কাছে শিখতে চায় না, আমাদেরকে সম্মান করে না, আমাদেরকে ভালোবাসে না, আমাদের কাছে আসতে চায় না, অভিযোগ করে। অনেক শিক্ষকের অভিযোগের শেষ নেই। আসলে বলেন তো, এই শিশুরা কি এমনই ছিল? এই শিশুরা কি মায়ের পেট থেকে এরকম উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, বেহায়াপনা, অশ্লীল হয়েছে? আপনি কি বলবেন মায়ের পেট থেকে এমন হয়েছে? না। তাহলে তারা কেন এমন হলো? এর জন্য দায়ী কারা? এর জন্য আমি প্রথমত 2 শ্রেণীর মানুষকে দায়ী করি। একটি হচ্ছে বাবা মা, আর একটি হচ্ছে শিক্ষক। আজকে যদি শিক্ষকরা ভালো হয়ে যান, আজকে যদি শিক্ষকরা প্রপার গাইড করতে পারেন শিশুদেরকে, তাহলে এই শিশুদেরকে আমরা বিপদগামী থেকে ফেরাতে পারবো। আজকে বাবা মারা যদি তাদের প্রপার সন্তানকে নিয়ে যদি সেভাবে ডিপলি ভাবেন, তাদেরকে পরিচ্ছন্নভাবে মানুষ করতে পারেন, তাহলে এই উচ্ছন্ন যাওয়া শিশুদেরকে, বিপদগামী হয়ে যাওয়া শিশুদেরকে ফেরাতে পারবো। অবাক করা বিষয়, গত কয়েকদিন আগে আদালতে এক মেয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলের এক মেয়ে, তার বাবা মার নামে মামলা করেছে। এর আগে যদি বলি, এক মেয়ে নেশার টাকা যোগান দেওয়ার জন্য তার বাবা মাকে হত্যা করেছে, তার বন্ধু বান্ধবদেরকে দিয়ে। তো এই যে উচ্ছন্ন যাওয়া ছেলে মেয়ে কেন হয়েছে? 2 শ্রেণীর মানুষের কারণে, এক শিক্ষক, আরেকটি হচ্ছে অভিভাবক। অভিভাবক এবং শিক্ষক যদি ঠিক হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা ঠিক করতে পারবো। যে কথা বলছিলাম যে কেন পরে সিদ্ধান্ত চেঞ্জ হলো। তো সিদ্ধান্ত চেঞ্জ হলো এই কারণে যে আমার সামর্থ্য আছে, আমি দেশের বাইরে চলে যাব। কিন্তু আমি যদি ইচ্ছে করি যে আমি
2017 সাল থেকে আলহামদুলিল্লাহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, শিক্ষকদের সাথে কাজ করেছি। এমন একজন শিক্ষক পেয়েছি, তিনি আমাকে বলেছেন যে হযরত আমি মাত্র আলিম পাস, হেফজ শেষ করে আলিয়া থেকে আলিম পাস করে একটা স্কুলের শুধু ক্লাস করায়। সে বলছিল যে আমি যখন ক্লাসে বসতাম আমার কাছে মনে হতো যে আমি যদি এই ক্লাসটা না করে, আমি যদি এই কঠিন কাজটা না করে যদি অন্য কাজ করতে পারতাম তাহলে মনে ভালো হতো। তো 2-3টা সেশন সে আমার করার পরে সে একদিন আমাকে বলতেছে যে আপনাকে অনেক ধন্যবাদ। মোটরসাইকেলে করে আমাকে নিয়ে যাচ্ছিল তাদের প্রতিষ্ঠানে, তো আমি পিছনে বসাছি, তো বসা থাকা অবস্থায় উনি আমাকে বলছেন হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম কেন ধন্যবাদ দিচ্ছ? তো বলতেছে যে আসলে আপনার কাছে 3টা সেশন করার পরে মনে হচ্ছে যে শিক্ষকতা করার জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি এটা বলতে পারি আপনাদেরকে, আপনি যদি সঠিকভাবে কয়েকটা ক্লাস আমার করেন, আপনি বলতে বাধ্য হবেন যে শিক্ষকতা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সর্বপ্রথমে বিশুদ্ধ নিয়ত, আপনাকে নিয়তটাকে শুদ্ধ করতে হবে যে আপনি কেন পড়াবেন, আপনি কেন পড়াতে চান, আপনার মানে এই পড়িয়ে আপনি কি পেতে চান, কি দিতে চান, কোথায় যেতে চান, এটা আপনি ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করে নিতে হবে, নির্ধারিত লক্ষ্য। আপনি শিক্ষকতা পেশায় শ্রেষ্ঠত্বের জায়গায় আসতে চান কিনা এটা আপনি ঠিক করে নিতে হবে। কেউ আছেন, আমি এটা হতাশার সাথে বলি, আমি অনেক জায়গায় শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেছি আপনার জীবনের লক্ষ্য কি। এখন যারা আমার অডিয়েন্স আছেন, যারা দেখছেন এই মুহূর্তে এবং পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে যদি বলি আপনাদের ঠিক অন্তরে সিনায় হাত দিয়ে বলেন যে আপনার জীবনের লক্ষ্য কি, এক কথায় বলেন। আমার মনে হয় অনেকের দেরি হবে, সে অনেকেই বলতে পারে না যে তার জীবনের লক্ষ্যটা কি। অথচ তিনি শিক্ষকতা করছেন বছরের পর বছর, অথচ তার দায়িত্ব ছিল তার সন্তানদেরকে, তার শিশুদেরকে, তার ছাত্রদেরকে তার জীবনের লক্ষ্য ঠিক করে দেওয়া। অথচ আপনি শিক্ষক, আপনার নিজেরই জীবনের লক্ষ্য ঠিক নেই, আপনি ছাত্রদের লক্ষ্য ঠিক করবেন কোত্থেকে? এই জন্য আমি শিক্ষকদেরকে প্রথমেই বলে নেই যে আপনি যদি শিক্ষকতায় পেশায় এসে থাকেন তাহলে আপনাকে সবার আগে আপনার লক্ষ্য ঠিক করতে হবে যে আপনি কি হতে চান, কি করতে চান, শিক্ষা পেশায় আপনার টার্গেটটা কত দূর, এটা আপনি কত দূর টার্গেটটাকে নিক্ষেপ করেছেন এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনার চোখের সামনে একটা স্ট্রাকচার আর্ট করতে হবে, আপনার চোখের সামনে স্পষ্ট থাকতে হবে যে আপনার ধোঁয়াশা থাকলে হবে না। আপনি জানেন যখন গাড়ির সামনে ধোঁয়াশা থাকে, কুয়াশা থাকে, তখন গাড়ি জোরে চলতে পারে না। ফগ লাইট লাগিয়ে দিয়ে, যেমন আমাদের বাড়িতে উত্তরবঙ্গে, তো তখন যখন খুব কুয়াশা হতো গাড়িতে, তো গাড়ির সামনে হেল্পার 2টা লাইট নিয়ে সামনে হাঁটতো, পিছনে পিছনে গাড়িটা যেত। তো ওই গাড়ি কি 1 ঘন্টায় যেটুকু দূরত্বে যাওয়ার কথা হেঁটে হেলে এভাবে গেলে কি যেতে পারবে? কখনোই যেতে পারবে না। কুয়াশা সামনে থাকলে আপনি জোরে চলতেই পারবেন না। আপনার লক্ষ্যটাকে আপনি ক্লিয়ার করেন, নির্ধারিত লক্ষ্য নির্ধারণ করেন, তবেই আপনি যদি শিক্ষা প্যাশনে এগিয়ে যেতে চান তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসেন আল্লাহ ভীতি। যদি আপনি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনি আপনার দ্বারা যে কোনো কাজ হওয়া সম্ভব। এখন অনেক শিক্ষক অনেক কিছু করে, অনেক কথা আমরা পত্রপত্রিকায় চলে আসে। পরিমলও শিক্ষক ছিল, আরো অনেকেই শিক্ষক আছে। এখন আল্লাহ ভীতিটা আপনার ভিতরে থাকতেই হবে, আল্লাহ ভীতি আপনাকে থাকতেই হবে, আল্লাহ ভীতি আপনার ভিতরে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আল্লাহকে ভয় করবেন। আপনি শিক্ষকতার পেশায় আসছেন, আপনার কাছে যে শিশুটি এসেছে, এই শিশুটি পবিত্র আমানত, এই আমানতের সঠিক ব্যবহার করা, এই আমানতের হক আদায় করা। আপনি ক্লাসে বসে আছেন, ক্লাসে পড়াচ্ছেন, আপনার সামনে ছোট ছোট সুন্দর মণিমুক্তাগুলো রয়েছে ছড়িয়ে, আপনি ক্লাসের ভিতরে নেয়, আপনার মন চলে গেছে মোবাইলে, মন চলে গেছে অমুক জায়গায়, মন চলে গেছে আরেক জায়গায়। আপনি দয়া করে শিক্ষকতার পেশায় আপনি থাকিয়েন না, যদি আপনি এটা ছাড়তে না পারেন। আল্লাহকে ভয় করুন, ক্লাসে চলে আসুন। শিশুদেরকে যখন পড়াবেন পুরো কনসার্ন, পুরো মনোযোগ শিশুদের দিকে দেবেন। এখন অনেকেই বলে স্যার আমার ক্লাসে আমার ছেলে মেয়েগুলো মনোযোগী না, মনোযোগ ধরে রাখে না, বিভিন্ন দিকে খেয়াল করে। আরে ভাই, আপনি নিজেই তো মনোযোগ ধরে রাখতে পারছেন না। আপনার লাইফটাকে, আপনার মনোযোগটাকে, আত্মবিশ্বাসটাকে আপনি এক ক্লাসে নিয়ে আসেন, সবকিছু জমে যান। আগে যখন নিজে জমবেন তাহলে অপরটা জমে যাবে। বিশ্বাস করেন, নিজে না জমলে আপনি অন্যকে জমাতে পারবেন না। নিজে পুরোপুরি পরিষ্কার ক্লিয়ার না থাকলে আপনি অন্যকে ক্লিয়ার করতে পারবেন না। আপনি ক্লাসে না থাকলে ছাত্ররাও ক্লাসে থাকবে না, এটাই স্বাভাবিক। এরপরে আসেন আত্মবিশ্বাস। কনফিডেন্স ইজ পাওয়ার। আমি একটা কথা বলি, কনফিডেন্স হচ্ছে পাওয়ার, আত্মবিশ্বাস হচ্ছে আপনার শক্তি। আপনি যদি আত্মবিশ্বাসের সাথে কাজ করেন তাহলে আপনার কাজটা সফল হবে। ছোটকালে দেখবেন যে
যারা খাল পার হয়েছেন লাফ দিয়ে, চলে যান একদম আপনার শৈশবে চলে যান। শৈশবে চলে গেলে দেখবেন যে আপনি লাফ ঝাপ দৌড় দিয়েছেন, অনেক খেলা করেছেন। 8-10 জন দৌড়াচ্ছি, সামনে একটা খাল পড়েছে, 4-5 জন দৌড় দিয়ে লাফ দিয়ে চলে যায়, আর 4-5 জন যেতে পারে না, দূর দিয়ে হেঁটে যায়। আমি একটা কথা প্রায়ই বলি যে দৌড় খেলায়, লাফ খেলায় হার জিত মানে দৌড় শেষ করার পরে হয় না, দৌড় শুরুর আগেই হয়, নির্ধারণ হয়ে যায় কে হারবে কে জিতবে। যার আত্মবিশ্বাস হচ্ছে আমি জিতবই, ডু অর ডাই, সে জিতবেই। আপনি লাফ দেন অথবা ঝাঁপ দেন, যেভাবেই করেন, খাল সামনে আছে, লাফ দিব কি দিব না, পড়ে যাব কি থাকবো, এই ভাবনা নিয়ে যখন দাঁড়াবেন আপনি লাফ দিতে পারবেন না। কিন্তু যখন আপনি ক্লিয়ার লাফ দিবই, ডু অর ডাই, আমি পার হয়ে যাবই, লাভ দেন, দেখবেন যে আপনি চলে গেছেন, ইজি চলে গেছেন। এই জন্য ক্লাসে যাদেরকে সামনে বসে আছেন তাদেরকে আপনি গড়াবেন, তাদেরকে আপনি পড়াবেন, তাদের মস্তিষ্কে পড়ার ছবিটা এঁকে দেবেন, তাহলে আপনার আত্মবিশ্বাসটা থাকতে হবে সবচেয়ে বেশি, তবেই আপনি আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি করতে পারবেন। এরপর আসেন প্রশিক্ষণ। আপনি যদি এগিয়ে যেতে চান, অনেক দূর যেতে চান, আপনি নিজেকে যদি সফল করতে চান, তাহলে শেখার কোনো বিকল্প নাই, শেখার কোনো বিকল্প নেই, আপনাকে প্রশিক্ষণ নিতেই হবে। এখন দেখেন, আপনাকে যদি বলি একটা বিমান এখানে আছে ল্যান্ড করা, আপনি চালিয়ে নিয়ে চলে যান, আপনি চালাতে পারবেন? নিয়ে যেতে পারবেন? যদি চালাতে না জানেন, পারবেন না। রোলস রয়েলস গাড়ি, এখানে 1000 কোটি টাকা দাম, এই গাড়িটা এখানে রাখা আছে, আপনাকে যদি বলা হয় যে আপনি চালিয়ে নিয়ে চলে যান, যদি আপনি চালাতে না জানেন তাহলে আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। সামান্য সাইকেলটাও কিন্তু আমরা প্রশিক্ষণ ছাড়া না শিখে আমরা চালাতে যাই না। তাহলে বর্তমান প্রজন্মের এরকম চঞ্চল জেট 25 বর্তমান প্রজন্ম, এই শিশুদেরকে আপনি কিভাবে পড়াবেন যদি আপনি প্রশিক্ষণ না থাকে? আপনি কিভাবে করাবেন? তো শিশুদেরকে বুঝবেনই না। এখনকার শিশু এত আপডেট যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আপনি এখনকার শিশুদেরকে প্রপার গাইড করতে চান, সঠিকভাবে পড়াতে চান, তাহলে আপনার প্রশিক্ষণের বিকল্প নেই, আধুনিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পরিকল্পনা এবং অ্যাকশন, পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা মাফিক কাজ করতেন, প্রত্যেকটা কাজের তার শিডিউল আছে, আপনি পরিকল্পনা করে কাজ করবেন, শিক্ষকের এই পরিকল্পনার থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাকশন, পরিকল্পনা করে বসে থাকা যাবে না, আপনাকে অ্যাকশনে যেতে হবে। এরপর আসেন, একজন শিক্ষকের আবশ্যকীয় 10টি গুণ রয়েছে। এই গুণগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে পাঠ পরিকল্পনা, বিষয়ভিত্তিক দক্ষতা। পাঠ পরিকল্পনা, আপনি কি পাঠ করাবেন, কি পড়াবেন, কাকে পড়াবেন, কখন পড়াবেন, কতটুকু পড়াবেন, আপনার এই পাঠ পরিকল্পনায় একদম সুনির্ধারিত থাকতে হবে। এখন আপনি পাঠ পরিকল্পনা করেছেন এমনভাবে যে শিশুদের উপযোগী না, আপনি এভাবে পাঠ পরিকল্পনা করেছেন। ক্লাসে গিয়ে আপনি কিভাবে কথা বলবেন, আপনার পাঠ পরিকল্পনা কিভাবে উপস্থাপন করবেন, এটা আপনি জানেনই না। যারা এখানে অডিয়েন্স আছেন, আমি বেশ কয়েক জায়গায় প্রশ্ন করেছিলাম পাঠ পরিকল্পনা করেন কিনা বা কিভাবে করেন। অনেক শিক্ষক বলতেই পারে না যে পাঠ পরিকল্পনা কি, কিভাবে করতে হয়। আমাদের আফসোস। বিষয়ভিত্তিক দক্ষতা, আপনি অঙ্কের জন্য, আপনি গণিতের জন্য, আপনি ইংরেজির জন্য, আপনার আরবির জন্য, আপনি না ফিকহের জন্য, যেই সাবজেক্ট আপনার রয়েছে, এই সাবজেক্টের উপরে আপনার বিশেষ দক্ষতা থাকতে হবে। তো দক্ষতা আর এমনি আসবে না, এটার জন্য আপনাকে মেহনত করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, গবেষণা করতে হবে, আপনার মাথাটাকে সবসময় আপনি এর মধ্যেই রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শৃঙ্খলা। শ্রেণী ব্যবস্থাপনা বলতে এটা তো অনেক একটা জটিল বিষয়। যদি সংক্ষেপে বলি, একটা শ্রেণী কক্ষকে নিয়ন্ত্রণ করা, শৃঙ্খল করা একজন শিক্ষকের অনেকগুলো গুণের মধ্যে অন্যতম একটা গুণ, এটা আপনাকে থাকতেই হবে। আপনি যদি সুশৃঙ্খলভাবে আপনার ছাত্রদেরকে রাখতেই না পারেন, আপনি পড়াবেন কিভাবে? এটা করার জন্য সুনির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। আপনি শিশুদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি শিশুদেরকে কিভাবে মনোযোগ ধরে রাখবেন, মনোযোগী করবেন, এটার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করতে পারি। শ্রবণ দক্ষতা, আপনি ক্লাসে কোন শিশুটা কিভাবে বলে, কি বলে, এটা আপনার মাথায় খুব ভালোভাবে নিতে হবে। একজন ভালোভাবে না শুনলে আপনি ভালো বলতে পারবেন না। একজন ভালো বক্তা সে অবশ্যই ভালো শ্রোতা। আপনি ক্লাসে
একজন ভালো শ্রোতা হবেন, আপনার স্টুডেন্টের সকল কথা মনোযোগ দিয়ে আপনি শুনবেন, সব কথা মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা ট্রেনিং ছিল আমার, ইন্টারন্যাশনালি একটা ট্রেনিং। তো সেখানে আমাকে একজন প্রশ্ন করেছে যে শিশুরা কথা শোনে না কেন, শিশুরা কথা শোনে না কেন। আমি বলেছিলাম যে শিশুদের কথা আপনি শোনেন না, এই কারণে শিশুরা আপনার কথা শোনে না। তো এই কথাটা বলার পরে তো অনেকেই দ্বিমত করেছে, কিন্তু যিনি ট্রেনার ছিলেন, একজন ইন্টারন্যাশনাল ট্রেনার ভারতের, তিনি এবং সহ আরও অনেকেই বলেছিলেন এটা রাইট কথা। যদি শিশুদের কথা আমরা না শুনি, শিশুরাও আমাদের কথা শুনবে না, শিশুরাও আমাদের কথা শুনবে না। এই জন্য একজন শিক্ষকের শ্রবণ দক্ষতা থাকতে হবে অসাধারণ। সে সকল শিশুর কথা সুন্দর করে শুনবে, কারোটা শুনবে কারোটা শুনবে না, এমনটা যেন না হয়। সহনশীলতা ও মানবিকতা। এখন সহনশীলতা আমাদের মধ্যে কতটুকু আছে, মানবিকতা কতটুকু আছে? যে শিক্ষক রয়েছেন, আপনাকে সহনশীল হতেই হবে, মানবিক হতেই হবে। আপনি নায়েবে নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবিক মানুষ তো পৃথিবীতে আর ছিল না, থাকবে না, আর নেই, আর কখনো হবে না। আপনি সেই নায়েবে নবীর উত্তরসূরি। আপনার ভিতরে মানবিকতা, সহনশীলতা এটা আপনি থাকবেই। ছাত্ররা আপনার কাছ থেকে এটা দেখবে এবং শিখবে। আপনি যদি কিছু ছাত্র একটা ভুল করার সাথে সাথে যদি আপনি রিয়াকশনে চলে যান, তাহলে তো এটা মানে ঘটনা দুর্ঘটনায় পরিণত হয়ে যাবে। এই জন্য আপনাকে সহনশীল হতে হবে। সমতা ও ন্যায্যতা, সমতা করতে হবে। ছাত্রকে আপনি দ্বিচোখে দেখতে পারবেন না, কাউকে কম কাউকে বেশি, এরা হতে পারে না। ন্যায্যতা, যার যতটুকু প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিতে হবে। সে কোন ঘর থেকে এসেছে, কোন ফ্যামিলি থেকে এসেছে, কোন পরিবার থেকে এসেছে, সে টাকাওয়ালা কিনা, এটাকে আপনি দেখতে পারবেন না। আপনার ছাত্র তো ছাত্রই, সে কোটিপতির সন্তানও আপনার ছাত্র, সে রিক্সাওয়ালার সন্তানও আপনার ছাত্র। দুইটা ছাত্রের মধ্যে যদি আপনার চোখ ছোট বড় হয়, যদি আপনি কম বেশি করেন, শিক্ষক হিসেবে আপনি সফল শিক্ষক কখনোই হতে পারবেন না। আপনি দুজনকে আলাদা করতে পারেন না, দুজনকে আপনাকে একই চোখে দেখতে হবে। এরপরে হচ্ছে তাকওয়া, আত্মসচেতনতা। তাকওয়া, আপনাকে তাকওয়া মানে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে। আর একজন শিক্ষক, সে তো মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। একজন শিক্ষক, সে তো সত্যের পথ দেখায়। একজন শিক্ষক, সে তো সরাসরি সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়, নবীওয়ালা কাজ করে। তাহলে আপনাকে মুত্তাকি হতেই হবে, তাকওয়াবান হতেই হবে, আত্মসচেতন হতেই হবে। আপনি যেই সেইভাবে চলতে পারেন না, যেই সেইভাবে বলতে পারেন না, যে কোনো কথা আপনার মুখ থেকে বের হবে না, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন না, রাস্তা দিয়ে আপনি যেমন তেমন করে হাঁটতে পারেন না, আপনাকে অবশ্যই আত্মসচেতন হতে হবে। পর্যবেক্ষণ ক্ষমতা। ক্লাসে প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। কোন শিশুর ভিতরে কি লুকিয়ে আছে আপনি জানেন না, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। মণিমুক্ত রয়েছে এর ভিতরেই। এই প্রত্যেকটা শিশুই এক একটা করে মুক্ত, এক একটা করে মণি, এগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক আপনার এই শিশুদের মধ্যেই রয়েছে। এগুলো খুঁজে খুঁজে বের করা আপনার দায়িত্ব শিক্ষক হিসাবে। এরপর হচ্ছে যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। পৃথিবীটা হচ্ছে এখন যোগাযোগ দক্ষতা, দক্ষ লোকদের। যে যত বেশি কমিউনিকেশনের ডেভেলপ, আমি একটা কথা প্রায়ই বলি, এই পৃথিবীতে যদি আপনি রাজত্ব করতে চান, তাহলে আপনাকে কয়েকটা জিনিস লাগবে। এক নম্বরে হচ্ছে আইডিয়ার ক্রিয়েট করতে হবে, আইডিয়া বাজ হতে হবে। দুই নম্বরে হচ্ছে তথ্যে আপডেট থাকতে হবে। বর্তমান তথ্যটা কি, বর্তমান যুগের চাহিদাটা কি, বর্তমানের তথ্য কি, এই তথ্যে আপনি হালনাগাদ থাকতে হবে। তিন নম্বরে হচ্ছে কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো করতে হবে। এখন কমিউনিকেশন স্কিলটা তো আমরা বুঝি না, যোগাযোগ দক্ষতা কি এটা আমরা বুঝি না। আমাদের আবার শিক্ষকের আবার যোগাযোগ দক্ষতা কি দরকার? বিশ্বাস করেন, যোগাযোগ দক্ষতা এমন একটা গুণ, সেটা একজন টিচারের সবচেয়ে বেশি দরকার। কারণ আপনি যেই জায়গায় রয়েছেন, এই জায়গায় বেশ কিছু মানুষকে আপনাকে হ্যান্ডেল করতে হয়, ছাত্র, অভিভাবক এবং আপনার প্রতিবেশ, পরিবেশ, সবার সাথে আপনাকে হ্যান্ডেলিং করতে হয় সব কিছু। এই জন্য আপনি যত সুন্দর করে যোগাযোগ দক্ষতাটা আপডেট করতে পারবেন, আত্মস্থ করতে পারবেন, যত সুন্দর যোগাযোগ করতে পারবেন, আপনি তত বেশি সফল হতে পারবেন। ছাত্রের সাথে যোগাযোগ কিভাবে করতে হয়, অভিভাবকের সাথে যোগাযোগ কিভাবে করতে হয়, যোগাযোগের কিছু সিস্টেম আছে, কয়েকটা পদ্ধতি আছে। এটা নিয়ে আমরা যদি ডিপলি কথা বলি, তাহলে বলবো যে যোগাযোগ যদি আপনি খুব সংক্ষেপে যদি বলি, ডিপলি বলা আসলে সুযোগ নেই, আমরা পরবর্তী আমাদের লাইভ ক্লাসগুলোতে আমরা এই বিষয় নিয়ে ডিপলি কথা বলি। অনেক, এটা একটা ক্লাসই থাকে প্রায় 2 ঘন্টার কমিউনিকেশন স্কিলের উপরে।
তবে যদি আপনি সঠিক যোগাযোগ করতে চান তাহলে 3টা জিনিস ফলো করবেন। 1 নম্বর হচ্ছে যার সাথে যোগাযোগ করবেন তার সম্পর্কে আপনি একটু আগে থেকে ধারণা নিয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে সে যে যখন কথা বলবে খুব মনোযোগ দিয়ে তার কথাটা শুনবেন। 3 নম্বর হচ্ছে সচেতনভাবে আপনি তাকে নকল করবেন, সে যেন বুঝতে না পারে, যে আপনি তাকে নকল করছেন। তাকে সে যেভাবে কথা বলে সেটা বলার চেষ্টা করবেন, সে কথা বলার সময় মাথা হালায়, আপনি একটু হেলবেন, একটু সচেতনভাবে তার কথাটাকে আপনি রেসপন্স করবেন। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি একজন সফল যোগাযোগকারী হয়ে যেতে পারেন শিশুদের সাথে, অভিভাবকের সাথে এবং যে কোনো মানুষের সাথে ইনশাল্লাহ আপনি সফল যোগাযোগকারী হতে পারেন। এরপরে হচ্ছে রোল মডেল বা জীবন্ত পুস্তক। শিক্ষক হচ্ছে রোল মডেল। বিশ্বাস করেন, আমি এমনি তো কালো মানুষ, যখন আমি মিজানে পড়ি তো আমার একজন ওস্তাদ ছিলেন, তিনি সাদা লুঙ্গি পরতেন, সাদা পাঞ্জাবি পরতেন, সাদা জুতা পরতেন, চটি এক ধরনের সাদা। তো আমাদের ক্লাসে মোটামুটি 29 জন বা 30 জন ছিল মিজানে। তো আমরা 8-10 জন একেবারে সবাই সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, জুতা আসলে ওই সময় এত টাকা দিয়ে জুতা কেনার তো সুযোগ নেই, জুতাটা আমরা করতে পারতাম না, তো সাদা পরতাম। তো মাঝে মাঝে কি করতাম, ওস্তাদজি পান খাইতেন, আমরাও চুপি চুপি পান খেতাম। তো একদিন ওস্তাদজিকে দেখতাম যে এইভাবে পান খায়, মানে চুন নেয় এইভাবে জিহ্বাতে লাগায় দেয়। তো আমি একদিন এইভাবে চুন নিয়ে জিহ্বাতে লাগিয়ে দিয়ে 3 দিন আর ভাত খাইতে পারি না, মুখ পুড়ে গিয়েছে, 3 দিন আর ভাত খাইতে পারি না। তো শিক্ষককে আমরা নকল করি। শিক্ষক কিভাবে খায়, শিক্ষক কিভাবে ঘুমায়, শিক্ষক কিভাবে মাথা আঁচড়ায়, শিক্ষক কিভাবে টুপি পরে, শিক্ষক কিভাবে তিনি কথা বলে, এটা আমরা নকল করার চেষ্টা করতাম। তো আপনি শিক্ষক, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনি বিশ্বাস করেন আপনার হাঁটাটাও আপনার ছাত্ররা নকল করতে চায়। আপনি বিশ্বাস করেন আপনি যখন বসেন, কিভাবে বসেন। তো একদিন দেখি আমার ছেলে 2 পাশে 2টা বালিশ নিয়ে একটা লাঠি হাতে নিয়েছে, নিয়ে বলতেছে এই পড়ো। তাই আমি বলতেছি ঘটনা কি, এরকম করতেছে কেন? তো আমিও আসতে গিয়ে কাছে গিয়ে তাকে বললাম, বাবা তুমি এরকম করতেছো কেন? আমি পড়াচ্ছি, আমি এখন ওস্তাদজি, আমি এখন গাজী ওস্তাদজি। তার মানে সে দেখেছে তার ওস্তাদকে কিভাবে পড়তে বলে, কিভাবে বসতে বলে, এটা সে নকল করেছে। বিশ্বাস করেন ওস্তাদজি মহতারাম যারা আছেন আমার ক্লাসে আজকে, আপনার প্রত্যেকটা কাজ, আপনার প্রত্যেকটা কথা, আপনার নরণচরণ, ঠোঁটের ধরন, আপনি যেভাবেই করেন আপনার ছাত্ররা আপনাকে নকল করার 100% নকল করার চেষ্টা করে। এই জন্য আপনি বিষয়টা খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি জীবন্ত পুস্তক। আপনি যখন হাঁটাচলা করেন আপনাকে পাঠ করে আপনি ভাবেন যে শিশুরা আসছে, সে বই দিচ্ছি, সে বই পড়বে। নো, আপনার ছাত্ররা শুধু বই পড়ে না, আপনার ছাত্ররা আপনাকে পাঠ করে। বিষয়টা মাইন্ডেড। আসলে আজকের শিশু আর 90 দশকের শিশু এক ছিল না। আমরা যখন শিশু ছিলাম, আমাদের কথা বলি, আপনি যদি 90 দশকের শিশু হয়ে থাকেন, আপনি চলে যান, আজ থেকে 30 বছর আগে চলে যান, ওই সময়ের শিশু হন, দেখেন যে ওই সময় টেলিভিশন ছিল না, মোবাইল তো ছিলই না, পুরো 2-4 গ্রামে একটা টেলিভিশন, এক গ্রামে একটা রেডিও থাকতে পারে। আমরা এরকম ভাবে মানুষ হয়েছি। আমি সাইকেলের বেল শুনলে ভয় পেয়েছি, আর আমার 3 বছরের ছেলেকে, 3.5 বছরের ছেলেকে সাইকেল কিনে দিতে হয়েছে, কান্না করেছে, সাইকেল লাগবেই তার, অন্যের যে সাইকেল দেখেছে তাকেও সাইকেল লাগবে, কিনে দিতে হয়েছে। অথচ আমার মনে আছে আমার যখন বয়স মেবি 8-9 বছর, তখন সাইকেল আমার সামনে এসে বেল দিয়েছে, আমি দৌড়ে কান্না করে সাইডে চলে গিয়েছি। তো আজকের শিশু আর সেই সময়ের শিশু কিন্তু এক না। আগেকার শিশুরা ছিল সরল, শান্ত, ভীত, একটা ধমক দেওয়া তো দূরের কথা, তাদেরকে চোখ রাঙাইলে তারা দৌড় দিত। কিন্তু আজকের শিশু গ্যাজেট আসক্ত, চঞ্চল, দুরন্ত, জেদি। একটা ছবি দেখেন, 90 দশকের শিশু আর বর্তমান 2020-এর শিশু দেখেন, যদি দেখেন তারা কেমন ছিল আর এখনকার শিশুরা কেমন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এখনকার শিশুরা কত আপডেট, কতটা তথ্যে আপডেট, আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা একটা টার্ম, এটা একটা সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা করলে আলাদাভাবে আলোচনা করতে হয়। মায়ের গর্ভ থেকে শিশুদের যত্ন শুরু হয়, মায়ের গর্ভ থেকে শিশুদের শিক্ষা শুরু হয়, এটা একটা ডিফিকাল্ট সাবজেক্ট। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আমরা সামনে যাই। তাহলে আজকের শিশু আর 90 দশকের শিশু এক নয়। আপনি যদি বর্তমান শিশুদেরকে আপনি সঠিক
গাইড করতে চান, সঠিকভাবে পড়াতে চান, সঠিকভাবে তাদেরকে গড়াতে চান, তাহলে শিশু যদি হয় 100, আপনাকে হতে হবে 180। আপনি 100 হয়ে 180কে পড়াতে পারবেন না। আপনি এই শিশুদেরকে যদি আপনি গাইড করতে চান, তাহলে তাদের থেকে আপনাকে আরো আপডেট হতে হবে, তবে আপনি গাইড করতে পারবেন। কারণ মানুষ যা জানে এটা আর জানতে চায় না, আর নতুন কিছু জানতে চায়। বিশেষ করে শিশুরা তাদের নতুন কিছু চায়, এই জন্য শিশুরা খুব দুষ্টামি করে, তারা অনেক বেশি এদিক সেদিক তাকায়, নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়। তাদের মস্তিষ্কটা ফাঁকা কোষ, যা দেবেন সেটা অ্যাকসেপ্ট করবে। তো এই জন্য বর্তমান প্রজন্মের শিশুদেরকে মানুষ করতে হলে আপনাকে অবশ্যই আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখন ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, প্রশিক্ষণ কেন প্রয়োজন? বাইসাইকেল থেকে শুরু করে বিমান চালাতেও প্রশিক্ষণ দরকার হয়। দেখবেন, তাহলে আজকের শিশুদেরকে গাইড করতে প্রশিক্ষণ কেন করবেন না? আবশ্যক নয় কেন? আনসার, পুলিশ, আর্মি প্রশিক্ষণ ছাড়া পোশাক পরে না, প্রশিক্ষণ ছাড়া অস্ত্র হাতে নেয় না। তো আপনি ক্লাসে বসে লাঠি একটা হাতে নিয়ে পর ধমক দিচ্ছেন, ক্লাসের বেঞ্চের উপরে এমন জোরে আঘাত করতেছেন, শিশু চমকে ওঠে। 3 দিন পর্যন্ত তার শুধু স্বপ্নেও সে লাফ দিয়ে ওঠে এই বাড়ির আওয়াজে। সেই শিশু কোন ফ্যামিলি থেকে আসছে আপনি খেয়াল করেন নাই? এমন শিশু আমি পেয়েছি, যেই শিশুকে মানে শুধু চোখটা গরম করা, সে একদম কেঁদে কেটে সারা। তাকে মার তো দূরের কথা, চোখটা দিয়ে একটু তাকাইলেই সে সহ্য করতে পারে না। আমার ছেলে আহমদ আব্দুল্লাহ ইউসুফ ছোট, ওকে বকা দেওয়া তো দূরের কথা, ওকে যদি তুই বলি, এই জন্য সে মানে এইভাবে ঘুরে থাকে, সরি না বলা পর্যন্ত। তুই শব্দটাও সহ্য করতে পারে না। ওকে কেন তুই বলা হয়েছে? তো যেই শিশুটি এরকম, এই শিশুকে যদি আপনি থাপ্পড় দেন, তার মনের অবস্থাটা কি হয়েছে? তার মনের অবস্থাটা কি হয় একটু কল্পনা করেন। সামনে যাই, চলেন। এখন আসেন, কাকে পড়াবো, কেন পড়াবো, কখন পড়াবো, কিভাবে পড়াবো, শিশুরা বুঝবে তো? মাথায় প্রশ্ন আসে না যে কাকে পড়াবো? আমার সামনে যে আসছে, এর পরিচয় কি, এ কেমন, এ কি? যে শিশুটা আপনার সামনে আসছে, আপনি কি জানেন এই শিশুটা দেশের প্রধানমন্ত্রী হবে? এই শিশুটা ভবিষ্যতের ডাক্তার, এই শিশুটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, এই শিশুটা ভবিষ্যতের ব্যারিস্টার, এই শিশুটি ভবিষ্যতের একজন অনেক কিছু আপনি জানেন না। তার সাথে আপনি কি ব্যবহার করবেন? এবার আসেন, কেন পড়াবো? আমার কাজ কি? আমি কেন পড়াবো? কখনো প্রশ্ন করেছেন আমি কেন পড়াবো? এই প্রশ্নটা কখনো করেছেন নিজেকে? এবার আসেন, কি পড়াবো? এটা আমরা অনেকেই জানি, এই জন্য এখানে নিয়ে আসি নাই। কিভাবে পড়াবো? কাম টু দ্য মেইন পয়েন্ট। কিভাবে পড়াবো? শিশুরা বুঝবে তো? আসেন, স্বল্প সময়ে গল্প করে কিছু দূর এগিয়ে নেওয়া যাক। কাকে পড়াবো? ও শারীরিক বিকাশ বুঝে। যে শিশুটি আপনার কাছে এসেছে, তার বয়স কত, তার মানসিক বিকাশ কতটুকু হয়েছে, শারীরিক কোনো প্রবলেম রয়েছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, সেটা সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, যা বডি ফিটনেসের সমস্যা হতে পারে, সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিনা, এটা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে, বুঝতে হবে। শিশু, কিশোর, তরুণ বা প্রাপ্তবয়স্ক প্রত্যেকের শেখার ধরন আলাদা। আপনি এমনভাবে পড়াচ্ছেন, এটা শিশুদের উপযুক্তই না। আপনি বলে যাচ্ছেন আর বলতেছেন, আমি তো পড়াইছি, আমার ছেলে তো শেখে না, আমি কি করব? আমার ছাত্র শেখে না, আমি কি করব স্যার? আপনি প্রশ্ন মানে এটা বলে আপনি দায় সেরে নিতে চাচ্ছেন। নো, তার উপযোগী করে আপনি পাঠ উপস্থাপন করছেন কিনা, এটা যদি আমি বলতে চাই, দেখেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্লাস কেমন ছিল? আমি যখন এটা নিয়ে ডিপলি ভাবি, অবাক হয়ে যাই যে আল্লাহ রাসূল কিভাবে ক্লাস করতেন। আপনার ক্লাসে তো একটা বয়সের স্তর রয়েছে। আপনি যদি প্লেয়ার ক্লাসে থাকেন, 4 বছর বা 3.5 বছর থেকে 5.5 বছরের বাচ্চা। নার্সারির সেম ক্লাস 1 একটা সিমিলার বয়স থাকে, 6 থেকে 7 বছর। 15 বছরের ছেলে ক্লাস 1-এ বসে না। এই শিশুদেরকে তো একটা মেন্টালিটি বোঝা যায় যে এই স্তর থেকে এই স্তর। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লাস করাতেন, দেখেন সেই ক্লাসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 7 বছরের বালক ছিল,
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 80 বছরের এরকম প্রৌঢ় প্রাজ্ঞ বিজ্ঞ মানুষও সেখানে ছিল। তিনি ক্লাস করাতেন, এমনভাবে ক্লাস করাতেন সেই 7 বছরের শিশুও বুঝতো, 70-80 বছরের বৃদ্ধও বুঝতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন তখন যেন কথাগুলো কেউ যদি চায় যেন তার কথাগুলো গুনতে পারে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। প্রত্যেক গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতেন? 3 বার বলতেন। ক্লাসে আপনি যখন পড়াবেন, একটা সমবয়সী ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন, তাদের উপযোগী করে কথা বলেন, তাদের উপস্থাপনাটা আপনার উপস্থাপনাটা যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে, আপনি এভাবে কথা বলেন, এইভাবে ক্লাস করান, তাহলে তারা উপলব্ধি করতে পারে। শিক্ষার্থীর আগ্রহ, প্রয়োজন, প্রেক্ষাপট আগে বুঝে দিতে হবে। তার আগ্রহটা কোন দিকে, সে কি শিখতে চায়, সে কি জানতে চায়, তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। শিশুদেরকে বুঝতে হবে কার কি মেধা, কাকে কি পড়াতে হবে। সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কেন পড়াবো? জ্ঞানের আলো ছড়াতে, সুনাগরিক মুত্তাকি মানুষ গড়তে। বিশ্বাস করেন, শিক্ষার আলো ছাড়া পৃথিবী অন্ধকার। শিক্ষার আলো ছাড়া এই পৃথিবীটা অন্ধকার। আজকে যে সমস্ত নিরক্ষর মানুষ রয়েছে, যে সমস্ত মূর্খ মানুষ রয়েছে, তারা যে কতটা পিছিয়ে আছে এটা সে কল্পনাও করতে পারবেন না। আপনি মানুষকে কেন শেখাবেন, কেন পড়াবেন? তাকে আলোকিত করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহীখানা দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে। আপনি এই জন্যই পড়াবেন, আলোকিত করতে পড়াবেন, সুনাগরিক করতে পড়াবেন, মুত্তাকি মানুষ গড়তে পড়াবেন। তাকে জ্ঞানের আলো দিয়ে আপনি তাকে পথ দেখাবেন, এটা অন্যায়, এটা ন্যায়, এটা মন্দ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা উৎকৃষ্ট। আপনি এই শিক্ষার আলো দিয়ে তাকে আপনি পার্থক্য করা শেখাবেন, তাকে আপনি আলাদা করতে শেখাবেন, দিন এবং রাতের মধ্যে আলাদা করতে শেখাবেন। এই জন্যই আপনি পড়াবেন জীবনের সমস্যা সমাধান ও দক্ষতা অর্জনের জন্য। আপনি শেখাবেন তাকে ভবিষ্যতের সুখী মানুষ হিসাবে গড়তে। এমন একটা পথ দেখিয়ে দেবেন, সেই পথে সে দক্ষতা অর্জন করবে। দক্ষতা অর্জন করলে সে সুখী জীবন যাপন করতে পারবে, পরবর্তী 50 বছর সে সুখী জীবন যাপন করতে পারবে। এই দক্ষতা অর্জনের পথ আপনি দেখিয়ে দেবেন। এই জন্য আপনি পড়াবেন। কোরআন, হাদিস, বিজ্ঞান, সমাজ সব দিক থেকে পরিপূর্ণ মানুষ গড়ার জন্য আপনি তাকে পড়াবেন। একজন মানুষের পরিপূর্ণ মানুষ তখনই হয় যার ভিতরে কোরআনের ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে। আপনি সেই জায়গাটায় বসেছেন। আপনি এমন কিছু মানুষকে গড়বেন, তাদেরকে এই জন্যই পড়াবেন যারা পৃথিবীটাকে গড়বে ইনশাআল্লাহ তাআলা। কখন পড়াবো? শিশুর মনোযোগ ও শারীরিক ক্লান্তি বিবেচনায় উপযুক্ত সময়। এখন আপনি যখন তখন ক্লাসের একটা সিস্টেম আছে আমাদের দেশে, সকালে আসে, আপনার ধরেন আবার দুপুরে চলে যায়। এই সময়টা পড়ার জন্য উপযুক্ত পারফেক্ট সময়। তো এই সময়টাকে আপনি আলাদা করতে যেহেতু পারবেন না, তাকে আপনি এই সময়টাকে পড়ার জন্য তার মানসিকভাবে আপনি কতটুকু প্রস্তুতি করলেন? এটা কি কখনো ভেবেছেন যে শিশুটা আসলো, স্কুলে এসেছে, মাদ্রাসায় এসেছে, আপনার ক্লাসে এসেছে, সে এখন পড়াটা অ্যাকসেপ্ট করার মতো উপযোগী কিনা? আমরা তো এটা ভাবিই না, আমরা পড়া শুরু করি। তাদেরকে আপনি প্রস্তুত করেছেন কিনা এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্লাসে ঢুকার সাথে সাথেই আপনি ঢুকে আগে শিশুদেরকে প্রস্তুত করবেন, আগে শিশুদেরকে ঠিক করবেন, আগে তাকে সে পড়ার জন্য উপযোগী কিনা, সে কি খেয়ে এসেছে, সে কি পড়ে এসেছে। ওই শিশু মায়ের সাথে একটু মন কালাকালি হয়ে এসেছে, তার মনটা তখনও খারাপ, আপনি পড়ানো শুরু করে দিয়েছেন। তার বোনের সাথে আজকে ঝগড়া হয়েছে, ক্লাসে ঢুকে আপনি পড়ানো শুরু করেছেন, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং না করে আপনি পড়ানো শুরু করে দিয়েছেন। তার মনটাকে একটু ভালো করুন, তাকে সুন্দর করে উপযুক্ত করে তুলুন। কিভাবে করবেন এটা নিয়ে সুন্দর একটা ডিসক্রিপশন আছে আমার। আপনারা যদি কখনো আমার ওই ক্লাসে আসেন তাহলে আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে কথা বলতে পারি। শিশুদেরকে আপনি কিভাবে উপযুক্ত করবেন ক্লাসের জন্য, এটা নিয়ে খুব সুন্দর কিছু ব্যাখ্যা আছে। দিনের শুরুতে বা বিশ্রামের পর যখন মন সতেজ থাকে তখন পড়াবেন। এটা বাবা মাদের জন্য বলা। বিষয় ভেদে ছোট ছোট সময় ভাগ করে দেওয়া, এটা নিয়ে সামনে আরো কথা বলবো। সময় ভাগ করে কেন দিব?
কতটুকু পড়াবো? এখন আমাদের দেশে যেটা সিস্টেম হচ্ছে যে সিলেবাস শেষ করতে হয়, অনেক প্রতিষ্ঠানে সিলেবাসের চাপ থাকে, কিভাবে কতটুকু শেষ করবে। দেখা যায় যে বছরের শুরুতে একটু ঢিলে ঢালা করে পড়িয়ে বছরের শেষের দিকে বা পরীক্ষার আগে আগে এমন চাপ দিয়ে পড়ায়, মনে হয় যেন সব পড়া আজকে শেষ করে দিবে। এটা দয়া করে শিক্ষক মহোদয়গণ যারা আছেন আজকের ক্লাসে এবং পরে যারা ভিডিও দেখবেন, দয়া করে এটা করবেন না। আপনি কতটুকু পড়াবেন এটা আপনি আগে থেকেই পাঠ পরিকল্পনায় নির্ধারণ করে নেবেন। পাঠ পরিকল্পনা করবেন আপনার কয়েকটা ধাপে আপনি পাঠ পরিকল্পনা করবেন। একটা হলো বাৎসরিক পাঠ পরিকল্পনা, এরপরে আছে ষান্মাসিক পাঠ পরিকল্পনা, এরপরে আছে ত্রৈমাসিক পাঠ পরিকল্পনা, এরপরে আছে একমাসিক মানে 1 মান্থ, আপনি 1 মাসের পাঠ পরিকল্পনা, এরপরে আছে আপনার 15 দিনের পাঠ পরিকল্পনা, এরপরে আছে সাপ্তাহিক পাঠ পরিকল্পনা, তারপরে আছে ডেইলি প্ল্যান। ডেইলি আপনি আলাদা আলাদা করে নেবেন। আপনার শিশুদের পড়া কখনোই বেশি হবে না। আপনি কতদিন পেলেন এটা নিয়ে আলাদা একটা প্ল্যান আছে আমাদের পাঠ পরিকল্পনার। কয়দিন আপনি বছরে কতদিন পর্যন্ত শিক্ষা দিবস পাচ্ছেন, কার্য দিবস পাচ্ছেন, এটার উপর ব্যাস করে পাঠ পরিকল্পনা কিভাবে সাজাতে হয় এটার ক্লাস আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে কতটুকু পড়াবো? বয়স ও ক্ষমতা অনুযায়ী, ধাপে ধাপে, চাপে চাপে নয়। ধাপে ধাপে, চাপে নয়। বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসেন কিভাবে পড়াবো, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদেরকে কিভাবে পড়ালে শিশুরা বুঝবে, শিশুরা সঠিকভাবে নেবে, শিশুরা আনন্দের সাথে শিখবে, এটাই হচ্ছে কাম টু দ্য মেন পয়েন্ট। দেখেন, গল্পের ছলে, খেলার ছলে, ছবি, ভিডিও, চার্ট, প্রকৃতি পর্যবেক্ষণ শিশুদের পড়ালেখার আগ্রহটাকে বাড়িয়ে তোলে। এখন আপনি লেকচার দিয়ে যাচ্ছেন আমার মতো। ওই যে ক্লাসে আমি এখন, যেহেতু আমাদের সিস্টেম ফিডব্যাক নেওয়ার খুব একটা সুযোগ নেই, আমি বলে যাচ্ছি শুধু, আপনাদেরকে আমি কানেক্ট করতে পারছি না। তো এখন এইভাবে ক্লাস নয়। ক্লাসে আপনার শিশুদের সাথে যখন আপনি পড়াবেন তখন তাদের সাথে আপনি কানেক্ট হয়ে নেবেন। শিশুদের সাথে আপনি বলবেন, সেও ফিডব্যাক দেবে, তার কাছ থেকেও শুনবেন, সে বলবে, আপনি শুনবেন। এরপর তাদেরকে কাজ দেবেন, একটা গল্প বলবেন, একটা ছবি দেখাবেন, একটা চার্ট দেখাবেন। এটার প্র্যাকটিক্যাল ক্লাসরুম ম্যানেজমেন্টে যেদিন ক্লাস হবে আমরা ওই দিন আপনাকে দেখাবো আপনি ক্লাসে কিভাবে শিশুদেরকে বসাবেন এবং কিভাবে পড়াবেন, গল্পের ছলে কিভাবে পড়াতে হয়, এটা আমরা আপনাকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ক্লাসের ভাষাটা কেমন হবে, আপনি এমনভাবে ভাষা ব্যবহার করছেন শিশুদের বোধগম্যই হচ্ছে না, এই ভাষায় আপনি গুরুগাম্ভীর্যপূর্ণ ভাষায় আপনি কথা বলবেন না। শিশুদের সাথে কথা বলতে হবে শিশু সুলভ। একটা প্যাডাগজি নামে একটা কথা আছে, সামনে আসবে এটা, যে আমরা শিশুদেরকে আজ থেকে বেশ কিছুদিন আগে একটা অ্যাড ছিল, এই যে ওই বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে হুতুতুতুতুতু। আপনারা যারা 90 দশকের তারা হয়তো এই অ্যাডটা দেখেছেন, এখন নাই। এই একটা মা একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, হুতুতুতু বলে দৌড়াচ্ছে, এইটা বলে খাওয়াচ্ছে। শুধুমাত্র এই হুতুতুতু বলার কারণে এই পণ্যটা কয়েক কোটি মানে ব্যবসা বেশি করেছে। তো এই যে হুতুতুতু বলাটা শিশুদের পছন্দ। আমরা যখন শিশুদেরকে কান্না থামাই তখন কি কোলে নিয়ে এভাবে বলি, এই কান্না করিস না, কান্না করা যাবে না, এটাকে এইভাবে বলি? এইভাবে তো আমরা বলি না। আমরা কিভাবে বলি? সোনামণি কান্না করে না, তুমি খুব ভালো, বাবা কান্না করে না, এভাবে বলে আপনি লদমদ গদগদ ভাষায় তার সাথে কথা বলেন। এটাকে বলে প্যাডাগজি। অর্থাৎ শিশু যেভাবে কথা বলে আপনি ঠিক সেভাবে কথা বলবেন। এখন ক্লাসে গিয়ে আপনি নার্সারির ক্লাসে গিয়ে তোমরা বসো, এটা তারা নিতে পারবে না। এটা না বলে আপনি এভাবে বলতে পারেন, ছোট সোনামণিরা তোমরা বসো, একটু হাসি মুখে, একটু দুষ্টামির ছলে, একটু খেলার ছলে আপনি এভাবে তাদেরকে বলেন, দেখবেন তারা আপনার কথাটা সেইভাবে নিচ্ছে। ঠিক আছে? তাহলে শিশুদের উপযোগী করে ভাষাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। আসলে একটা কথা কি জানেন, শ্রোতার কারণে ভাষার চেঞ্জ হয়ে যায়। এখন দেখেন, আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার বাসায় একটা কাজের ছেলে আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে। তিনজনকে আপনি একই কথা বলবেন, তিনজনকে আপনি একভাবে বলবেন না, তিনজনকে আপনি তিনভাবে বলবেন। যেমন এই কাছে আসার জন্য বলতেছেন, এই কথাটা যখন কাজের ছেলেকে বলবেন তখন বলবেন, এই এখানে আয়তো, এখানে আয়তো। আপনার কাজের ছেলেকে বলছেন। নিজের ছেলেকে বলছেন, বাবা একটু আসো তো। দেখেন টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পার্সন ভেদে আপনার টোন চেঞ্জ। এই এখানে আয়,
বাবা একটু আসো। আবার যখন আপনি স্ত্রীকে বলবেন তখন দেখবেন যে এটা আরো গদগদ হয়ে গেছে, তুমি কি একটু এখানে আসবা, তুমি কি একটু আসবা। দেখেন চেঞ্জ হয়ে গেছে, একই কথা, কথার অর্থ একটাই, এখানে আসো, এই এখানে আয়, তুমি কি একটু আসবা, একই কথা একই অর্থ, কিন্তু টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ক্লাসে যখন আপনি কথা বলবেন, আপনি শিশুদের সাথে কথা বলবেন, তখন ঠিক সেম আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড যার জন্য বলছেন তার উপযোগী করে আপনাকে পেশ করতে হবে। এরপরে শিশুদেরকে ছোট ছোট লক্ষ্য ঠিক করে দেওয়া, শিশুদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সাথে একটু মিশে যাওয়া, তাদের সাথে একটু মানে কি বলবো এটা, আমি যখন ক্লাস করি তো মাঝে মাঝে এটা এরকম হতো যে আমার ছেলেমেয়েরা শিশুরা ওরা আমার ঘাড়ে চড়তো ক্লাসের ভিতরে, এসে ঘাড়ে চড়তেছে, এইভাবে চড়তে ধরতেছে, এসে আমি লিখতেছি ওরা চলে আসতো এভাবে। এতে করে কি হতো, যখন আমি বলতাম যে তোমরা কাজটা একটু শেষ করো, বলার সাথে সাথে তারা চলে যেত। আবার যখন ওদের কাজ শেষ তারা আমার কাছে এসে মানে এক একজন এক একটা অভিনয় করতো। যাই হোক, এটা একটা তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা, উদ্দীপনা ও আনন্দের মাধ্যমে শেখানো, উদ্দীপনা তৈরি করা। শিক্ষক সে তো উদ্দীপনা তৈরি করবে, সে তাদের ভিতরে পড়ার আগ্রহ তৈরি করবে, শুধু পড়াবে না, আগ্রহ তৈরি করবে। শিক্ষকের কাজই এটা। শিক্ষকের কাজ কি? অনেকেই বলেন পড়ানো, আমি বলি পড়ানো না, শিক্ষকের কাজ হচ্ছে উদ্দীপনা সৃষ্টি করা, পড়ার আগ্রহ তৈরি করা। ও একা একাই পড়বে, জাস্ট শুধু আপনি পথ দেখাইয়া দেন। আপনি সারাদিন পড়াইতে পারবেন না তাকে, ও যদি ভিতর থেকে না পড়ে। ও যদি ভিতর থেকে না পড়ে তাহলে আপনি তাকে সারাদিনেও একটা জিনিস পড়াতে পারবেন না। তার ভিতর থেকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করেন, উদ্দীপনা সৃষ্টি করেন, তার সামনে স্ট্রাকচার তৈরি করে দেন, তাহলেই দেখবেন সে অনেক ভালো করে পড়ছে, নিজেকে গড়ছে। সামনে যাই। এবার আসেন, শিশুরা বুঝবে তো? হ্যাঁ বুঝবে, যদি আপনি তার ভাষায় বলেন। যেটা বললাম একটু আগে, যদি আপনি তার ভাষায় বলেন, ক্লাসের মধ্যে গিয়ে, ক্লাসের নার্সারি ক্লাসে গিয়ে যদি আপনি বলেন এদিকে আসো পড়ো, এভাবে না বলে যদি বলেন সোনামণিরা কাছে আসো, আসো পড়ি, একসাথে কাজ করি, আসো খেলি, দেখবেন যে তার মতো হয়েছে, সে বুঝবে। তার ভাষায় বললে বুঝবে, চিত্রে গল্পে যদি আপনি বলেন তাহলে বুঝবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই শিশুরা আপনার কথাগুলো ভিতর থেকে নেবে, আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করবে। আপনি বিশ্বাস করেন, আপনি যদি হৃদয় দিয়ে তাদেরকে অনুধাবন করতে পারেন, তাদেরকে কাছে টানতে পারেন, হৃদয় দিয়ে আকর্ষণ করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা কথা মানার জন্য, আপনি বলার আগেই সে মানার জন্য তৈরি হয়ে যাবে। বলার আগেই মানার জন্য তৈরি হয়ে যাবে। এটা প্রুভড। আমরা আমাদের লাইফে দেখেছি, আমাদের কিছু শিক্ষক পেয়েছিলাম, উনি আপনাকে যারা এখানে যারা আছে তাদেরকে বলি, আপনি আপনার শৈশবে ফিরে যান, আপনার 10 জন শিক্ষক ছিল একই ক্লাসে, 7 জন ছিল, 2-3 জন ক্লাসের টিচারের পড়া আপনি কখনোই মিস করতেন না, কখনোই মিস করতেন না। যতই ব্যস্ত থাকেন, যতই অসুস্থ থাকেন, যদি মেহমান বাড়িতেও যান, ওই হুজুরের পড়া, ওই টিচারের পড়া আপনি করতেন। আমার ছেলে সালমান, ও যখন নার্সারিতে পড়ে, রাত্রে 2টার সময় একদিন ওর মাকে ডাকতেছে, আমি আলাদা রুমে ঘুমাই, ডাকতেছে, উঠছে, কি হয়েছে, বলতেছে মা আমি তো আজকে অমুক স্যারের পড়াটা আমি পড়াটা করি নাই আজকে, আমাকে একটু লাইট জ্বালিয়ে দাও, আমি পড়াটা করে তারপরে ঘুমাবো। দেখেন কনসার্নটা। তার মানে কিছু শিক্ষক আছে তাদের পড়াটা কখনোই মিস হয় না, কখনোই মিস হয় না। কেন? ওই শিক্ষক কি খুব মারে? না। ওই শিক্ষক কি খুব অত্যাচার করেন? না। আপনি আপনার জায়গা থেকে হৃদয় দিয়ে ভাবেন, চলে যান আপনার শৈশবে, কারণ ওই শিক্ষক ভালোবাসা দিয়ে পড়ায়, হৃদয় দিয়ে আপনাকে পড়ায়, যার কারণে আপনি কখনোই চান না ওই শিক্ষক আমার উপরে নাখোশ হোক। আমার পড়া না হলে শিক্ষক কষ্ট পাবে, এটা আপনি উপলব্ধি করে তার পড়াটা রেডি করে নিয়ে যেতেন। আপনি সেই শিক্ষক হন, আপনার ছাত্রদেরকে সেই উপলব্ধির জায়গাটা তৈরি করিয়ে দেন, দেখবেন যে আপনার ছাত্র আপনার পড়া করার জন্য সবার আগে চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। যদি সফল শিক্ষক হতে চান, এই চ্যাপ্টারটাকে, এইটাকে খুব ভালোভাবে ধারণ করেন। আসেন, মানব শিশু ও চারাগাছ, এটা আমি খুব সব জায়গায় বলি। দেখেন, সে চারাগাছকে যেরকম লালন পালন করতে গেলে যত্ন ছাড়া বাড়ানো সম্ভব না, ঘেরা বেড়া দেওয়া ছাড়া
এটাকে সার কীটনাশক দেওয়া ছাড়া, এটাকে যথাসময়ে পানি সিঞ্চন করা ছাড়া যেরকম একটা চারাকে পরিপূর্ণ মহিরুহ গাছে পরিণত করা সম্ভব নয়, তেমনইভাবে একজন শিশুকে প্রপার যত্ন, প্রপার খাবার, প্রপার পড়ালেখা, তাকে সংশোধন করা ছাড়া আপনি বড় করতে পারবেন না। গাছের যেমন গরু ছাগল থেকে রক্ষা করার জন্য ঘেরা বাড়া দিতে হয়, সেইভাবে আপনার শিশুকেও, আপনার ছাত্রকেও দুষ্ট ছেলে মেয়েদের কাছ থেকে, খারাপ সংস্রব থেকে দূরে রাখার জন্য আপনাকে একটা সারাউন্ডিং, মানে গোপন অদৃশ্য এরিয়া তাকে আপনি বলয় তৈরি করে দিতে হয়, বন্ধু নির্বাচন করে দিতে হয়, কার সাথে সে ঘুরবে, কার সাথে সে চলবে, কার সাথে কথা বলবে, এটা আপনাকে নির্বাচন করে দিতে হবে, যত্ন করতে হবে। যেরকম অনেক বাবা মা আছে খাবার টাবার দেয়, সব কিছুই করে, তারপরেও ছেলে মেয়ে বকে যায়, নষ্ট হয়ে যায়, আফসোস করে। আসলে টাকা দিলে, খাবার দিলে সন্তান মানুষ হয় না। সন্তানকে মানুষ করতে গেলে সন্তানকে সময় দিতে হয়, তাদের সংশোধন করতে হয়, তাদেরকে পরিচর্যা করতে হয় গাছের মতো করে। এই জন্য শিক্ষক যারা আছেন তাদেরকে আমি বলি যে, যেমন দেখেন একটা ছবি এখানে দেখিয়েছি, দেখা যায় কিনা ক্লিয়ারভাবে, একটা ছাগল একটা ঘেরাওয়ালা গাছের সাথে আছে, সঠিক পদ্ধতি। আরেকটা ঘেরা আছে কিন্তু ঘেরাটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ভুল পদ্ধতি। আর উপযুক্ত যত্ন, মা বাবার স্নেহের কোলে একটা শিশু আছে, এটা ছাড়া একটা ছবি দিয়েছি। এই তিনটা ছবি তিনটা অর্থ বহন করে। একটা হচ্ছে আপনি লালন পালন করেন কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করেন না, আপনি যত্ন করেন কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করেন না। আপনি গাছ গেড়েছেন কিন্তু ঘেরাটা দিয়েছেন এমনভাবে ছোট করে, ঘেরা তো আপনি দিয়েছেন, ভেবেছেন আমি তো ঘেরা দিয়েছি, কিন্তু একটু লম্বা যে ছাগলগুলো আছে, গরুগুলো আছে, সেগুলো খেয়ে ফেলতে পারে। আপনি পড়ালেখা করাচ্ছেন, আপনার শিশুকে ভালো সব কিছুই দিয়েছেন, কিন্তু হাত বাড়ালেই সে খারাপ জিনিস, খারাপ রাস্তা যেতে পারে, এটাকে আপনি নিয়ন্ত্রণ করেন নাই, যার কারণে আপনার শিশুও সঠিক পরিচর্যা হচ্ছে না, সঠিক প্রতিপালন হচ্ছে না। আপনার ছাত্রকে আপনি সঠিকভাবে লালন পালন করছেন না, তাকে আপনি সঠিকভাবে পড়াবেন, কখন পড়াবেন, কিভাবে পড়াবেন, এটাকে আপনি একটা মানে সুন্দর আইডিয়া, সুন্দর একটা প্ল্যান আপনার মাথায় থাকতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি বিষয়টার মধ্যে শুধুমাত্র এখানে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক নয়, এখানে হচ্ছে প্রত্যেক, আমি একটা কথা বলি প্রায়ই, সেটা হচ্ছে যে প্রত্যেক শিক্ষক বাবা মা, আর প্রত্যেক বাবা মাই শিক্ষক। আমি শিক্ষক এবং বাবা মাকে আলাদা করি না, দুইটা শ্রেণীকে আমি এক শ্রেণী করে দিয়েছি। এই জন্য আমার প্রত্যেকটা সাবজেক্টে আমার বই যেমন লিখেছে হাউ টু বি আ সাকসেসফুল টিচার অ্যান্ড প্যারেন্ট, অভিভাবক এবং শিক্ষক এই দুইটা জাতি এক, এই দুইটা জাতি যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো জাতি ঠিক হয়ে যাবে, পুরো শিশুদের চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, পৃথিবী বদলে যাবে যদি এই দুই শ্রেণীর মানুষ সঠিক পথে পরিচালিত হয়। এই জন্য আপনাকে আমাকে মানব শিশু এবং চারা গাছকে যেভাবে যত্ন করে লালন পালন করে বড় করতে হয়, শিশুদেরকেও সেইভাবে সংশোধন করতে হয়, মাঝে 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 তাদেরকে সংশোধন করতে হয়। গাছের অনেক সময় ডালপালা আমরা কেটে দিই, ডালপালা কেটে দিই, নিড়ানি দেই, কেন দেই? এটা গাছের খারাপের জন্য না, মাঝে 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 আমরা শিশুদেরকে ভৎসনা করি, মাঝে মাঝে শিশুদেরকে হালকা মৃদু শাস্তি দেই, এটা দেওয়ারও পদ্ধতি আছে, এটার পদ্ধতি আছে, আপনাকে মেন করতে হবে। ইবনুল কাইয়ুম আজ-জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, শিশুদেরকে যখন প্রহার করবেন, যদি করতেই হয় তাহলে আপনার হাত এইভাবে আপনার বাহুর সাথে লাগবে, এই লাগা অবস্থায় যতটুকু আঘাত করতে পারেন, এর বেশি না, এর বেশি না আপনি আঘাত করতে পারবেন না। কিন্তু আমরা তো আঘাত করি, আল্লাহ মাফ করুক, অনেকভাবে অন্যভাবে। এটা নিয়ে একটা আলাদাভাবে চ্যাপ্টার আছে, আমরা সেই বিষয়ে সেখানে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, শাসন না সংশোধন। আপনি কেন শাসন করেন? আপনার ছাত্রদেরকে আপনি কেন শাসন করেন? এই কথাটা আমি অনেক জায়গায় প্রশ্ন করেছিলাম। অনেক শিক্ষক বলতে পারেন না যে কেন শাসন করি। শাসন করি পড়ানোর জন্য, শাসন করি ভালো হওয়ার জন্য, শাসন, এইভাবে অনেক কথাই বলেছেন। আসলে আপনি শাসন করেন না, আপনি সংশোধন করেন। শাসন না সংশোধন? আমরা শাসন বলবো না, আমরা বলবো আমরা সংশোধন করি। এখন দেখেন, রোগ হয়েছে, ওষুধ খাইতে হবে, ওষুধটা তিতা হলেও খেতে হবে। এখন একটা কাজ সে ভুল করছে, এটাকে সংশোধন করার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আপনাকে তিতা ওষুধ দিতে হবে, এই সংশোধনটা আপনাকে করতেই হবে। সংশোধনের পদ্ধতি আছে। ভুল পদ্ধতি অ্যাপ্লাইয়ের কারণে আজকে মাদ্রাসাগুলোর সুনামের থেকে দুর্নাম বেশি। আজকে যে সমস্ত মাদ্রাসার শিক্ষকতা করেন, তারা যে পরিশ্রম করেন, তারা যে চেষ্টা করেন, তারা যে মুজাহেদা করেন, সারা পৃথিবীতে আর কোনো নজির নেই, আর কোনো নজির নেই।
একজন মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা ডিউটি করে, অন ডিউটি তার 24 ঘন্টা। স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক কয় ঘন্টা ডিউটি করে? সর্বোচ্চ 8 ঘন্টা, 9 ঘন্টা, 7 ঘন্টা। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক 24টা ঘন্টা ডিউটির মধ্যে থাকতে হয়, এরকম শিক্ষক আছেন। সবসময় পেরার মধ্যে থাকে। তো অনেক সময় একটু 19-20 হলেই কিন্তু একদম দেখেন যে পুরো মিডিয়া পাড়া গরম হয়ে যায়, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে মেরেছে। তো এইখানেই আমাদের ভুলটা হয়, যার কারণে আমাদের অনেক ভালো কাজ আছে, এই ভালো কাজটাকে ছাপিয়ে এই মায়ের এটার কারণে আমাদের দুর্নামগুলো সবার আগে শোনা যায়। মাদ্রাসায় অনেক প্রহার করে, মাদ্রাসায় অনেক শাসন করে, এই এক্সট্রা ইত্যাদি ইত্যাদি। এই জন্য শাসন এবং সংশোধন এই বিষয়টা একটা সো ডিফিকাল্ট একটা বিষয়। এখানে আপনাকে আমাকে খুব সচেতনভাবে কাজ করতে হবে। এখানে রেগে যাওয়া যাবে না। এখানে অনেক শিক্ষক আছেন বাড়ির পেরেশানি, মাথার পেরেশানি, অনেক পেরেশানি নিয়ে ক্লাসে যান, তখন গিয়ে এই পেরেশানির কারণে এইটা আবার ছাত্রদের উপর ঝাড়েন। আমি আমার যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠানে সম্পৃক্ত, একদিন এক ছাত্রের সাথে আমি ইন্টারভিউ নিচ্ছি। ছাত্র বলতেছে যে স্যার উনি তো আমাদেরকে যখন মারে না, আসলে আমরা বুঝতে পারি যে উনি অন্যের রাগ আমাদের উপর ঝাড়ে, এটা আমি বুঝতে পারি। এক ছাত্র আমাকে সরাসরি ডিরেক্ট বলেছে, শিক্ষকের নাম ধরে বলেছে যে অমুক স্যার যখন আমাকে মারে তখন আমার মনে হয় উনি অন্য জায়গায় একটা খোলা কথা বলি, ওই ছাত্র এভাবে বলেছে যে ওই শিক্ষক রাতে ক্যাসিনো খেলেছে, হেরে গেছে, হেরে গেছে, যার কারণে সকালবেলা পড়া শুনতে গিয়ে ছাত্রদের উপরে ঝেড়েছে। ছাত্রটি স্পষ্ট বলেছে যে উনি সারা রাত খেলেছে, হেরে গেছে, এই কারণে সকালবেলা আমাদেরকে মেরেছে। তো স্যার আপনাদেরকে বলছি, শাসন করবেন না সংশোধন করবেন? শাসন করবেন না সংশোধন করবেন, এটা আগে ঠিক করে নিতে হবে। যদি সংশোধন করতে চান তাহলে আপনার জন্য ওয়ে আছে, আর যদি শাসন করতে চান তাহলে কিন্তু আপনার জন্য সুনাম নেই, বদনাম আছে। আপনি শাসন না করে সংশোধনের পদ্ধতি অবলম্বন করুন। এটার কিছু পদ্ধতি আছে, শাসন কখন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন, কতক্ষণ পরপর করবেন, ডিফিকাল্ট একটা টার্ম আছে। এটা নিয়ে আমরা যদি ফিজিক্যাল ক্লাস যখন করব আপনি আমাদের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসি ক্লাসরুম ম্যানেজমেন্ট। সো বিগ একটা সাবজেক্ট, এটা নিয়েই একটা ক্লাস হয় আমাদের, প্রায় 4 ঘন্টার একটা ক্লাস হয় এটা নিয়ে, ক্লাসরুম ম্যানেজমেন্ট। এর ভিতর অনেক কিছু আছে, জাস্ট যেই বিষয়গুলো একেবারেই বিশেষভাবে প্রয়োজন সেই কয়েকটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুরুতেই নিয়ম। আপনি আপনার ক্লাসের একটা নিয়ম করেন, যে নিয়মটা আপনি শতভাগ পালন করবেন এবং আপনার ছাত্রদেরকেও সেটা শতভাগ পালন করার জন্য আপনি কি করবেন? সচেষ্ট থাকবেন, সবাইকে ব্যস্ত রাখা। এখন বাচ্চারা দুষ্টামি কেন করে জানেন? বাচ্চারা যে দুষ্টামি করে কেন করে, এটা হয়তো অনেকে উপলব্ধি করেন অথবা উপলব্ধি করেন না। বাচ্চারা দুষ্টামি করে এই কারণে যখন তার কাজ থাকে না তখন সে দুষ্টামি করে, যখন তার কাজ থাকে না। আর এটা সামনে আসবে, একটা বাচ্চা তার বয়স অনুপাতে 2 গুণ সময় তার মনোযোগ ধরে রাখতে পারে। যদি তার বয়স 5 বছর হয় তাহলে সে সর্বোচ্চ 10 মিনিট সময় এক জায়গায় রাখতে পারে, সর্বোচ্চ। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো শিশুদেরকে যদি আপনি ক্লাসে ব্যস্ত রাখতে পারেন, এখন ক্লাসে কিভাবে ব্যস্ত রাখবেন, তার কাজ কি? একই সাথে লেখা দিয়েছেন 16 জন বাচ্চা, 16 জন শিশু আপনার ক্লাসে, দেখবেন যে 4 জনের লেখা সবার আগে শেষ হয়ে গেছে। এখন এই 4 জন কি করে, এর লেখা আপনার কাছে দিয়ে আরেকজনকে এভাবে গুতা দেয়, আরেকজনকে চিমটি দেয়, আরেকজনের কলম ধরে টান দেয়, আরেকজনের মাথায় ক্যাপ ধরে টান দেয়, এরকম করতেছে। এখন তারা তো কাজ দেয়, তারা কি করবে? এদেরকে আপনি কাজ দিয়ে দেন, এদেরকে আপনি নির্দিষ্ট কিছু কাজ দেন। কি কাজ দেবেন? এদের কাজ হচ্ছে, তোমরা 4 জন তো আগে খাতা দিয়েছো, এক কাজ করো, তুমি ওই কোনায় দাঁড়াবে, কোন ছেলেটা সঠিকভাবে লিখতেছে কিনা তুমি এটা দেখবা। তুমি ওই কোনায় দাঁড়াবে, এই পাশের ছেলে মেয়েগুলো ঠিকঠাক মতো লিখছে কিনা তুমি এটা দেখবা, কিন্তু কিছু বলবা না, জাস্ট শুধু দেখবা তুমি, এরপরে আমাকে বলবা। আর তোমরা 2 জন যার যার লেখা হয়েছে একজন করে লেখা নিয়ে আসো এবং দিয়ে আসো, দেখবেন দুষ্টাইমে অনেক কমে গেছে। আবার দেখবেন এটা করতে গিয়ে ও দ্রুত যাচ্ছে, দ্রুত খাতা আনতেছে, দ্রুত যাচ্ছে, খাতা লেখা শেষ নাই, এই আমাকে খাতা নিতে বলছে, যাও তুমি, জোর করে নিতে যাচ্ছে। তো তখন আপনি তাদেরকে বুঝিয়ে বলুন,
খাতা আনতে হবে প্রত্যেক 2 মিনিট পর পর একটা। মানে কথাগুলো খুব স্লোলি বলবেন আপনি, খুব স্লোলি তখন ওদের সাথে। আর আপনি অন্যান্য কাজগুলো করছেন। তো ক্লাসরুম ম্যানেজমেন্টের ভিতরে কিভাবে আপনি লেখাবেন, কিভাবে লেখা নেবেন, কিভাবে দেখাবেন, আপনি লেখাটা কতক্ষণে দিবেন, কতক্ষণে নিবেন, এটার প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে। প্রশ্ন উত্তর, শিশুর সাথে আপনি কানেক্ট হওয়ার জন্য প্রশ্ন উত্তরগুলো করবেন। আপনি প্রশ্ন করবেন, উত্তর দেবেন। আর প্রশ্ন করবেন সবসময় সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন থেকে শুরু করবেন। তাহলে দেখবেন শিশুরা খুব দ্রুত উত্তর দিচ্ছে। শৃঙ্খলা, শৃঙ্খলা হচ্ছে প্রত্যেকটা কাজের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শৃঙ্খলা। যদি আপনি শৃঙ্খল না থাকতে পারেন, যদি ক্লাসে আপনি সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করতে না পারেন, ক্লাসটা আপনার ভেস্তে যাবে। এই জন্য ক্লাসকে উত্তম রূপে ম্যানেজমেন্ট করতে হলে সুশৃঙ্খল রাখার কোনো বিকল্প নেই। উৎসাহমূলক পুরস্কার, আপনি ক্লাসে শিশুদেরকে বাহবা দেবেন, থ্যাঙ্কস দেবেন, গুড দেবেন, স্টার দেবেন, লেখা ভালো হলে স্টার সাইন করবেন। আমি বলি 3 ধরনের কলম নিয়ে যাবেন, ব্ল্যাক, রেড অ্যান্ড গোল্ডেন। আমি তো জরির কলম ব্যবহার করতাম শিশুদের খাতার সাইন করার জন্য, জরির কলম ব্যবহার করতাম, গোল্ডেন কালারের জরির কলম। যখন যেদিন যার খাতায় স্টার দিতাম, সাইন দিতাম, গুড দিতাম, সে বাসায় গিয়ে ওর মাকে দেখাতো, ওস্তাদ জি আমাকে গুড দিছি, গোল্ডেন কালার দিয়ে স্টার দিয়েছে, মানে এক্সট্রা সে প্রাউড ফিল করছে এভাবে। তো আপনার এই স্টার দেওয়া, আপনার এই থ্যাঙ্কস দেওয়া, আপনার এই গুড দেওয়া, এটা যখন আপনি একটু ডিফিকাল্টভাবে দেবেন, একটু সুন্দর করে দিবেন, তাহলে হচ্ছে আপনার শিশুরা আপনার সাথে খুব বেশি এঙ্গেজড হবে ইনশাআল্লাহ তাআলা। পড়া ও খেলার মিশ্রণ, আপনি পড়াবেন, মাঝে মাঝে একটু খেলবেন, একটু ওয়ার্ম আপ করবেন। এটা ক্লাসের একটা অংশ, ক্লাসে আপনি মাঝে মাঝে ফিজিক্যালভাবে, অনেক সময় শিশুরা বসে আছে তো বসেই আছে, আপনি ঘন্টার পর ঘন্টা পড়িয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, নো, আপনি মাঝে মাঝে শিশুদেরকে দাঁড় করান, তাদেরকে একটু ওয়ার্ম আপ করান, একটু এভাবে একটু ওইভাবে একটু মানে ফ্লেক্সিবল করান। এভাবেই যে আমিও এই বলতে বলতে আমিও একটু ফ্লেক্সিবল হয়ে একটু ইজি হয়ে গেলাম আর কি, অনেকক্ষণ থেকে বসে কথা বলছি না, ইজি হয়ে গেলাম। তো মাঝে মাঝে দাঁড় করাবেন শিশুদেরকে, একটু দাঁড়াও, বসো, 1 বললে দাঁড়াবে, 2 বললে বসবে, এটা করবেন, দেখবেন যে শিশুরা তাদের মনোযোগ আবার ক্লাসে চলে আসছে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি ইনশাআল্লাহ তাআলা। ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা লং সিস্টেম আছে, লং ক্লাস আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ নিয়ে আমরা কথা বলবো। প্রত্যেক শিশুকে চিনে বুঝে তাদেরকে যদি আপনি গাইড করেন, তাদেরকে যদি আপনি পড়ান, তাহলে আপনার পড়াটা ফিডব্যাকটা নিতে এবং দিতে আপনার জন্য ভালো হবে। কোন শিশুটা কেমন এটা বোঝার জন্য কিছু বিজ্ঞানের তত্ত্ব আছে, এটা আমরা অনেকেই জানি। হাওয়ার্ড গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব, মানুষকে চেনার। যেমন প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের শেখার পদ্ধতি আলাদা, তাদের বিভিন্ন থিম আছে, এদেরকে বুঝবেন কিভাবে, এটা বোঝার জন্য তিনি কিছু তত্ত্ব দিয়েছেন, যেমন ভাষাগত, ল্যাঙ্গুইস্টিক। তো এরা কারা, এটা আমরা একটু হালকা যদি ব্যাখ্যা করি, যে ভাষাগত বুদ্ধিমত্তা যারা শব্দ, ভাষা, লেখা, বলায় দক্ষতা, যাদের দক্ষ রয়েছে, ভাষা সুন্দর করে বলতে পারে এবং লিখতে পারে, এরা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। হ্যাঁ, এরা কারা, যেমন কবি, লেখক, বক্তা, এরা। এরপরে হচ্ছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, যারা যুক্তিমূলক গাণিতিক বুদ্ধিমত্তা যাদের রয়েছে, এরা সংখ্যা, যুক্তি, বিশ্লেষণ, সমস্যা সমাধান নিয়ে। যেমন কিছু কিছু শিশু আছে, কিভাবে বুঝবেন যে কোন শিশুটা এরকম, ক্লাসে গিয়েছেন, একজনকে জিজ্ঞাসা করেছেন যে এই ক্লাসে কতজন ছাত্র আছে, একজনে গুনো, দেখবেন যে কিছু শিশু দাঁড়িয়ে গেছে, কিছু শিশু গোনা শুরু করেছে, আর কিছু শিশু বলার জন্য করছে। তো এই জন্য যখন বুঝবেন যে এই শিশুটা শুরু করে দিয়েছে, ও গাণিতিক বুদ্ধিমত্তা, হ্যাঁ, এই দক্ষতা যাদের রয়েছে তারা হচ্ছে বিজ্ঞানী, গণিতবিদ, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে স্থানিক বুদ্ধিমত্তা, এরা ছবি, নকশা, মানচিত্র এগুলো দেখে শিখতে পছন্দ করে, দৃশ্য কল্পনা করার ক্ষমতা রাখে। যেমন এরা স্থপতি এবং চিত্রশিল্পী, এগুলো খুব ডিফিকাল্ট বিষয় নয়, তো এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, জাস্ট সংক্ষেপে আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে মিউজিক্যাল বুদ্ধিমত্তা, সুর, তাল, রাগ, বাদ্যযন্ত্র বোঝা, যারা এগুলো বোঝে, এরা হচ্ছে এই ধরনের বুদ্ধিমত্তায় শিশু, এরা যেমন গায়ক, সুরকার ইত্যাদি। এরপর হচ্ছে
বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্স, এরা হচ্ছে দেহের নড়াচড়া খুব স্বাভাবিকভাবে করতে পারে। হ্যাঁ, যেমন বাঁকা হওয়া, সোজা হওয়া। যেমন আমরা একসময় ট্রেনিং করতাম, তো সেখানে ওই দেখতাম অনেককেই যে একদম গোল হয়ে যেত, গোল হয়ে লাফ দিতে পারতো। তো দেখেছি, তো ওদের এই ধরনের কিছু বুদ্ধিমত্তা রয়েছে। শরীর সাড়া দেয়, তাদের কথা অনুযায়ী, তাদের চাওয়া, তাদের শরীর সাড়া দেয়, লাফ দিতে পারে, রিংয়ের মধ্য দিয়ে লাফ দিতে পারে, তাদের শরীর তাদের মস্তিষ্কের চাওয়া অনুযায়ী সাড়া দেয়। এরা হচ্ছে ক্রীড়াবিদ, নর্তক, যেমন নাচ নেওয়া, যারা নর্তকী যারা আছে বিভিন্নভাবে নাচে, এরা হচ্ছে এই বুদ্ধিমত্তার। এরপরে হচ্ছে পারস্পরিক বুদ্ধিমত্তা, অন্যের মনের অবস্থা বোঝা, চাহিদা বুঝতে পারা, সম্পর্ক তৈরি করা, যেমন শিক্ষক, নেতৃস্থানীয় ব্যক্তি, এরা হচ্ছে এই বুদ্ধিমত্তার মানুষ। হ্যাঁ, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, যারা আত্ম উপলব্ধিমূলক বুদ্ধিমত্তা, নিজের আবেগ, উদ্দেশ্য, মানসিক অবস্থা বোঝা, যারা এগুলো বুঝতে পারে, যেমন দার্শনিক, তারপরে হচ্ছে আত্মঅন্বেষী ব্যক্তি, এই ধরনের ব্যক্তিরা হয়ে থাকে। এরপরে হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা প্রাকৃতিক বুদ্ধিমত্তা, এই ধরনের যাদের বুদ্ধিমত্তা রয়েছে তারা প্রকৃতিপ্রেমী হয়, উদ্ভিদ প্রাণী চেনা, এদের জন্য যেমন কিছু শিশু আছে বিভিন্ন ধরনের ব্যাঙ ধরে নিয়ে আসে, বিভিন্ন ধরনের ব্যাঙ এনে জড়ো করে, এরা হচ্ছে এই ধরনের, এরা জীববিজ্ঞানী হতে পারে, কৃষিবিদ হতে পারে, কৃষক হতে পারে। এটা হলো জাস্ট একটা আইডিয়া দেওয়া, এটা নিয়ে আরও ডিপলি আপনারা পড়াশোনা করতে পারেন, প্রশ্ন উত্তর করতে পারেন, যে ফিজিক্যাল যে ক্লাসগুলো আছে এগুলো নিয়ে আমরা আরও মানে একেবারে বাস্তব কিছু ঘটনা উপলব্ধির আপনাদেরকে আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির শেখার যে স্তর রয়েছে, শেখার স্তর রয়েছে। আমরা যারা শিখি, শেখার প্রাথমিক স্তর হচ্ছে রিমেম্বারিং বা মুখস্থ করা। এই যে হাফেজে কোরআন হয়, হাফেজে অমুক কিতাব হয়, এই যে মুখস্থ করা, এটা হলো শেখার সবচেয়ে প্রাথমিক স্তর। এটা একটা ছোট বাচ্চাও পারে। 7 বছরের শিশু পুরো কোরআন শরীফ হেফজ করেছে, 7 বছরের শিশু অমুক বই মুখস্থ করেছে। এটা খুব মানে জ্ঞানের স্তরের সবচেয়ে নিম্ন স্তর এটা। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা মুখস্থ বিদ্যাকেই সবচেয়ে বড় বিদ্যা আমরা ধরে নিয়েছি। ক্লাসে যে সবচেয়ে ভালো পারে এটাই সবচেয়ে বুদ্ধিমান ছেলে, আর গুলো না, এগুলো আমরা ধারণা করে নিই অনেক সময়, কিন্তু না। অনেক ছেলে মেয়ে আছে ক্লাসে খুব বেশি ভালো পারে না, কিন্তু তার আইডিয়া করার ক্ষমতা এত বেশি যে তারা পৃথিবীকে চেঞ্জ করে দেওয়ার মতো বুদ্ধি রাখে। তাহলে এই যে শেখার স্তর, রিমেম্বারিং, মুখস্থ করা, এটা হচ্ছে জ্ঞানের সবচেয়ে নিচু স্তর। এর উপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বুঝতে পারা, বোঝা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এরপর হচ্ছে অ্যাপ্লাইং, যে আপনি বিষয়টা বুঝেছেন, এই বিষয়টা বোঝার পরে এটাকে প্রয়োগ করার যে ক্ষমতা, এটা হচ্ছে জ্ঞানের তৃতীয় স্তর। শুধু বুঝলে হবে না, অনেকে আছে শুধু বোঝে বাট এটাকে প্রয়োগ করতে পারে না, বুঝে কিন্তু প্রয়োগ করতে পারে না। যারা প্রয়োগ করতে পারে তারা সামনে এগিয়ে যায়। এরপরে হচ্ছে অ্যানালাইজিং, এটাকে অ্যানালাইসিস করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। এরপরে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ, বড় একটা বিষয়কে সংক্ষেপ করে নিয়ে আসা, সার নির্যাস বের করা। এরপরে হচ্ছে ইভালুয়েটিং, এটা হচ্ছে মূল্যায়ন করা, কোনো জিনিসকে, একটা জিনিসকে বের করে বুঝে ব্যাখ্যা, বিশ্লেষণ, সংশ্লেষণ করে মূল্যায়ন করার ক্ষমতা, এটা হচ্ছে ইভালুয়েটিং, জ্ঞানের এই যে উঁচু স্তর। সর্বশেষ স্তর হচ্ছে ক্রিয়েটিং, সর্বশেষ স্তর হচ্ছে ক্রিয়েটিং, মানে নতুন একটা জিনিস আপনি দেখেছেন, শিখেছেন, এখান থেকে নতুন কিছু করতে পারার যে ক্ষমতা, এটা হচ্ছে ক্রিয়েটিং, এটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর। তো কোন শিশুটি কোন স্তরে শিখলো, কোন স্তরে গেল, এটা শিক্ষক হিসাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে আসেন শিশুরা কিভাবে শেখে। শিশুরা কিভাবে শেখে, যদি আমরা এটা নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে জে পিয়াজের মানসিক বিকাশ তত্ত্ব আছে। জে পিয়াজের মানসিক বিকাশ তত্ত্ব, মানে স্কিমা। শিশুরা যখন শেখে, দেখেন যদি আপনারা আমার স্লাইড দেখতে পাচ্ছেন, তাহলে দেখেন যে একটা কমলা রয়েছে ছবিতে, আর একটা কমলা কালারের বল রয়েছে, দুইটাই আছে। যখন একটা শিশু প্রথম বল হাতে নেয়, বলটা নিয়ে থ্রো করে, একটু খেলে, তখন সে বোঝে যে এটা গোলাকার, এটা বল। এরপরে কিছুদিন পরে যদি আপনি তাকে একটা কমলা দেন, ও প্রথমে ভাববে ও বল, কমলা, দুইটা কম্পেয়ার করবে, দুইটা একই জিনিস। এরপর সে কম্পেয়ার করার পরে এটা বলবে এটা কমলা, এটা বল, এটাও বল, দুইটাকে সে তখন বল ভাববে।
এরপর যখন থ্রো করবে, বলটা লাফ দেয়, কমলা লাফ দেয় না, তখন সে এটাকে আবার হাতে নেয়। হাতে নেওয়ার পরে কমলাটা ছোলা যায়, বাবা ছুলিয়ে দেয়, মা ছুলে দেয় বা খুলে দেয়। খুলে দেওয়ার পরে মুখে যখন দেয় মিষ্টি মিষ্টি লাগে, কমলা খাওয়া যায়, কমলা খাওয়া যায়। এটা তখন সে ভাবে বল থ্রো করলে লাভ দেয়, খেলা যায়, কমলা থ্রো লাভ দেয় না, এটাকে খাওয়া যায়। তাহলে দুইটা দুই জিনিস। প্রথমে তার কাছে কি ছিল? একটা ছিল, এক। এখন তার কাছে দুইটা দুই জিনিস হয়ে গেছে। শিশু যখন প্রথমে একটা গাছ দেখে, তখন সে পৃথিবীর সমস্ত গাছকে ওই গাছ মনে করে। যে আম গাছটা দেখেছে প্রথম, এই আম গাছটার মতো পৃথিবীর সব গাছ, স্কিমা তার এটাই, সব গাছ মিলায়। কিন্তু মিলানোর পরে কিছু গাছ ছোট, কিছু গাছ বড়, তখন সে আলাদা করে যে কিছু গাছ ছোট হয়, কিছু গাছ বড় হয়, কিছু গাছে ফল হয়, কিছু গাছে শুধু ঠাল হয়। এটা সে আস্তে আস্তে যখন তার বয়স হয়, তখন সে তার সিদ্ধান্তগুলো আস্তে আস্তে ফ্লেক্সিবল হয়, বড় হয়, তার স্কিমাটাও আস্তে আস্তে চেঞ্জ হয়। এটা হলো শেখার স্কিমা। এটা নিয়ে আমরা বয়স, তার মানসিক বিকাশের ধাপে ধাপে সে বুঝতে পারি, এটা নিয়ে আমরা ডিসক্রিপশন আলোচনা করতে পারি আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে। আপনি ইচ্ছে করলে এটার উপরেই আমরা ডিপলি কথা বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, আপনাকে বাস্তবে দেখিয়ে আমরা ক্লাসগুলো আপনাকে শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি আছে। আচরণকে পুরস্কার দিয়ে শক্তিশালী করা যায়। এই বিএফ স্কিনার একটা ইঁদুরকে বন্দি করেছে একটা বাক্সের ভিতরে। এই বন্দি করার পরে সে স্কিনার কি করেছে? একটা লিভার দিয়েছে। এই লিভারে চাপ দিলে খাবার বের হয়। প্রথমে দেখেছে ইঁদুরটা খালি দৌড়াদৌড়ি করতেছে, লিভারে চাপ দেয় না। হঠাৎ করে লিভারে চাপ পড়ে গেছে। লিভারে চাপ পড়ার সাথে সাথে 2-3টা খাবারের টুকরা চলে এসেছে, সেগুলো খেয়েছে। খাওয়ার পরে আবার চাপ দিয়েছে, আবার খাবার আসছে, আবার চাপ দিয়েছে, আবার খাবার আসছে। এবার ইঁদুরটা বারবার শুধু লিভারে চাপ দিচ্ছে, লিভারে চাপ দিচ্ছে। তো আচরণকে শক্তিশালী করা যায় পুরস্কার দিয়ে। যখন ক্লাসে একটা শিশু ভালো করলো, আপনি একটা পেন্সিল গিফট করলেন। ক্লাসে একটা শিশু ভালো আর্ট করলো, তাকে একটা আর্টের খাতা গিফট করলেন। ক্লাসে একটা শিশু খুব ভালো পড়াশোনা করলো, তাকে একটা গিফট দিলেন। দেখবেন যে সে আরও ভালো করতে আগ্রহী বোধ করছে, আরও ভালো করতে, আরও ভালো করতে, আরও ভালো করতে। তাহলে আমরা কি বুঝলাম? যে বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি থেকে যে শিশুদেরকে পুরস্কার দিয়ে তাদের আচরণকে শক্তিশালী করা যায় এবং এটাকে কন্টিনিউ করা যায়, বারবার করা যায়, এটা বারবার করা যায়। এরপরে তিনি আরেকটা কাজ করেছেন যে যখন বারবার সে লিভারে চাপ দিচ্ছিল, খাবার দেওয়া বন্ধ করে দিলেন। তখন দেখলো যে কয়েকবার লিভারে চাপার পরে সে আর লিভারে চাপ দিচ্ছে না। তার মানে এটা অহেতুক, চাপ দিলে তো খাবার আর পড়ছে না, এই জন্য সে আর চাপ দিচ্ছে না। তো এটা থেকে আমরা যেটা বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি থেকে আমরা বুঝতে পারি, শিশুদেরকে উপহার দিয়ে তাদের আচরণকে শক্তিশালী করা যায়, তাদেরকে পড়ালেখার প্রতি আগ্রহী করা যায় এবং মনোযোগী করা যায়। ইভান প্যাভলকের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি রয়েছে। এটা একটা ঘণ্টা ধ্বনির সাথে খাবারের একটা সম্পর্ক তৈরি করলেন। তিনি একটা কুকুরকে একটা বাক্সের মধ্যে রাখলেন। রাখার পরে তিনি কি করলেন? বাইরে একটা ঘণ্টা রাখলেন এবং ওই ঘণ্টাটা যখন বাজে তখন ওই তার কুকুরের সামনে খাবার দেওয়া হয়। এইভাবে কিছুদিন করার পরে তো খাবার না দিয়েই ঘণ্টা দেওয়া হলেই কুকুরের মুখে লালা চলে আসে, কুকুরের মুখে লালা চলে আসতো। অর্থাৎ ঘণ্টা ধ্বনির সাথে তার খাবারের একটা সম্পর্ক সে তৈরি করে নিয়েছে, সম্পর্ক তৈরি করে নিয়েছে। ঘণ্টা বাজলে খাবারের কথা মনে পড়ে এবং তার মুখ দিয়ে লালা ঝরে। তো এই ধরনের স্বয়ংক্রিয় কিছু অভ্যাস তৈরি করা যায় শিশুদেরকে। ক্লাসে তাদেরকে আপনি উপহার দিয়ে, কোনো চকলেট দিয়ে, কোনো গিফট দিয়ে তাদেরকে আপনি পড়ালেখার প্রতি আগ্রহী করতে পারেন এবং এটাকে কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমি আর একটু পানি খেয়ে নেই। এবার আসেন প্যাডাগজি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্যাডাগজি। শিশুর হাসি ফেরত দিন, এই কথাটা আমি প্রায় ক্লাসে বলি। শিশুর হাসি ফেরত দিন অর্থ হচ্ছে শিশু যেভাবে কথা বলে, যে শুরুতে একটা মাঝখানে একটা কথা বলেছিলাম ক্লাসের ব্যাপারে, শিশুরা যেভাবে কথা বলে
শিশুদের মতো করে কথা বললে শিশুরা বেশি অ্যাকসেপ্ট করে। শিশুর যেভাবে হাসে আপনি তাদেরকে সেভাবে হাসি ফেরত দেন। আমি যখন রাস্তায় চলাচল করি, এটা প্রায়ই ঘটে আমার লাইফে, ট্রেনে আসতেছি, ঢাকায় ঢুকতেছি, তো আমার সামনে ট্রেনের মাঝখানের সিটে বসেছে আমার, তো দুজন কাপল বসেছে, একজন স্বামী স্ত্রী এবং সাথে বাচ্চা আছে, আমি এ পাশে বসেছি। তো বাচ্চার সাথে যখন আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, শিশুটা মাঝে মাঝে হাসে, আমি একটু দুষ্টামি করে হাসি দেই, আমি একটু জিব্বা বের করি, এরকম করি, একটু কথা বলি, ওর সাথে মুচকি হাসি দেই। তো এরকম করতে করতে এক পর্যায়ে শিশুটা সে আমার কোলে আসার জন্য একটু হাত বাড়ালো, আমি হাত বাড়িয়ে দিলাম, সে কোলে চলে আসলো। যেটা মজার ব্যাপার ঘটলো সেটা হলো এই ৮-১০ ঘন্টার জার্নিতে ২ ঘন্টা পরে তাকে আমি কোলে নিয়েছি, এই পুরো ৬ ঘন্টা সে আমার কোলে থেকেছে। আমার কোল থেকে সে তার মায়ের কাছে, তার বাবার কাছে যেতেই চায়নি। তাকে খাবার খাইয়েছি, আমি কোলে নিয়েছি, হেঁটেছি, সে খুব এনজয় করেছে। শিশুর হাসি ফেরত দিন। আপনি যদি শিশুর সাথে এইভাবে আপনি বন্ডিং তৈরি করতে পারেন আপনার ছাত্রের সাথে, আপনি বিশ্বাস করেন আপনার ছাত্র আপনার কাছ থেকে যেতে চাইবে না। আমার কিছু ছাত্রী আছে এখন, ওর মা যখন নিতে আসে তখন ওর মাকে বলে, তুমি কি একটু পরে আসতে পারো না, আমি একটু স্যারের সাথে খেলবো, আর তুমি আগেই চলে আসো। সবচেয়ে যেটা মজার ঘটনা এই এখন যেটা ঘটছে আমার লাইফে, সেটা হলো আমাদের প্লে নার্সারি ক্লাস শুরু হয় ৯টায়, আর 1 থেকে 5 পর্যন্ত ক্লাস শুরু হয় 8টায়। তো এক ফ্যামিলির 2টা বাচ্চা, পাশেই বাসা, তো 2টা মেয়ে, একজনের ক্লাস, ও পুরো ক্লাস 3তে পড়ে, আরেকজন নার্সারিতে পড়ে। তো 2টা বেবি ওই একই সাথে আসে। তা আমি ওর মাকে বলেছি যে আপনার বাসা তো কাছেই, একসাথে আসার দরকার নেই, 1 ঘন্টা আগে এসে থাকে, এটা তার জন্য কষ্ট হয়। কিন্তু না, তো তারপরের দিনও দেখি যে মেয়েটা ঠিক 8টায় চলে আসছে, আমার রুমে, অফিস রুমে বসে আছে। তো তার মাকে বললাম, আপনাকে না বললাম যে নিয়ে আসবেন না? বলল যে হুজুর আপনার সাথে কথা বলার জন্য সে আগে আসে, আপনার সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য সে 1 ঘন্টা আগে এসে বসে থাকে। এটা ক্লাসে হয়, এখনো হয়। তো আমার অফিসে সে বসে থাকে। এটা কেন হয়েছে? তাদের সাথে আমি একটা বন্ডিং তৈরি করতে পেরেছি। এটা করার কিছু সিস্টেম আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে হাসি ফেরত দিন। শিশু হাসলে আপনিও হাসুন, তার সাথে একটু কথা বলুন, তাকে একটু ভালোবাসুন, তার মতো করে বলার চেষ্টা করুন, শিশুকে হৃদয় দিয়ে উপলব্ধি করুন, আর শিশুকে নকল করার চেষ্টা করুন। দেখবেন যে শিশু আপনার ভক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের ক্লাসের খুব বেশি বাকি নেই, তবে আমাদের বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, আমরা এখানে একটু তাড়াতাড়ি করছি আর কি। অমনোযোগী শিশু, যে একটা ছবি দেখতে পাচ্ছেন, 3টা ছেলে, একজন কলম ধরে উদাসভাবে তাকিয়ে আছে, আর 2জন মাথায় একেবারে খুব বোর ফিল করছে, কেন পড়তে হচ্ছে, মানে একটু অ্যাংজাইটিক, মানে একটু মানে কি বলবো, মানে একটু রাগ হয়ে আছে, এরকম ছবি দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা। যদি দেখে থাকেন তাহলে এটাই দেখতে পাচ্ছেন। এটা হলো অমনোযোগী শিশুর একটা বৈশিষ্ট্য। এবার আসেন মনোযোগী করার 5টি বিজ্ঞানসম্মত কৌশল নিয়ে আপনাদেরকে আজকে মানে আইডিয়া দিচ্ছি। আশা করি এটা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। শিশুদেরকে ছোট ছোট লক্ষ্য দিবেন, ছোট ছোট। এটা এর আগেও বলেছি যে একজন শিশুর মনোযোগ ক্ষমতা হচ্ছে তার বয়সের 2 গুণ। 5 বছর হলে 10 মিনিট, 7 বছর হলে 14 মিনিট, 8 বছর হলে সর্বোচ্চ 16 মিনিট। এর চেয়ে বেশি সে মনোযোগ ধরে রাখতে পারে না। এই জন্য ক্লাসে আপনি 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর ছোট্ট করে একটা ব্রেক দিন, একটু দাঁড়াতে বলেন, ওয়ার্ম আপ করেন, হাতটাকে এরকম ফ্লেক্সিবল করতে বলেন, পাখির মতো একটু মানে হাতটাকে ইয়া করতে বলেন, তারপর এভাবে ঢেউ খেলাতে বলেন, একটু সামনে ঢিসুম ঢিসুম বাতাসে একটু হাওয়ায় কিক করতে বলেন, দেখবেন তারা এনজয় করছে। জাস্ট 30 সেকেন্ড, 40 সেকেন্ড এটা করলে দেখবেন যে শিশুদের মনোযোগ আবার আগের জায়গায় চলে আসছে। ছোট ছোট লক্ষ্যগুলো তৈরি করে দেবেন, স্পষ্ট লক্ষ্য দেবেন। হ্যাঁ, স্পষ্ট লক্ষ্য দেবেন, তোমরা এটা করলে এটা হবে। তুমি যদি এখন এই পড়াটা মুখস্থ করো তাহলে তোমাকে আমি গুড দেব। জাস্ট 3টা শব্দ তুমি মুখস্থ করো, তোমাকে আমি গুড দেব, স্টার দেব। 4টা শব্দ মুখস্থ করো, আমি তোমাকে স্টার দেব। এই ছোট ছোট লক্ষ্যগুলো দেন, দেখবেন যে শিশুরা খুব এনজয় করছে এবং তাদের পড়াটা খুব সুন্দর করে পড়ছে। এরপরে আছে পড়াকে একটু মজাদার ও দৃষ্টিনন্দন করে করা, মজাদার করে করা। আপনি
আপনি যদি হিসাব শেখান, আপনি যদি গণিত শেখান, তাহলে গণিতটা আপনি গণিত তো হচ্ছে সবচেয়ে রসকসহীন আপনারা বলেন বা আমরা বলে থাকি। গণিতেও আপনি মজা করে করতে পারেন। আমি একটা ভিডিও দেখেছিলাম আজ থেকে 17 সালে মেবি ভিডিওটা দেখেছিলাম, যে একজন টিচার ক্লাসে গণিত শেখাচ্ছেন, সে হাতে বেলুন নিয়েছেন, বেলুন নিয়ে বেলুনটা ফু দিয়ে ফেলে দিচ্ছেন, হাতে এরকম এরকম করছেন। যখন এরকম করছেন তখন 1 বলছেন, 1 1 1 1 1 1 2 2 2। মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো আপনি তাকে যখন বলবেন, একটু গেমিং করে বলেন, একটু খেলার ছলে বলেন, একটু হাসির ছলে বলেন, তাদেরকে একটু নিয়ে রাউন্ড করেন, একটু রাউন্ড করে ক্লাসে একটু হাঁটেন। কয় পা হাঁটলেন, 2 পা হাঁটছেন, 3 পা হাঁটেন, ট্রেনের মতো খেলান। আমি একটা খেলা খেলি, ওপেন টু বায়োস্কোপ খেলি ক্লাসে। এভাবে 2 জন হাত দিয়ে ধরে, এ পাশে 2 ভাবে, আর লাইন করে ছেলে মেয়েদেরকে লাইন করাই, ওরা ক্লাসে ঢোকে। তখন এই গানটা আমি বলি, ওপেন টু বায়োস্কোপ 9 10 টেস্কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বিবির বৈঠকখানা, সাহেব বলেছে যেতে, পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, স্প্রিংয়ের চাবি আটা, যার নাম রেনুবালা, তার গলায় দিলাম মালা। এভাবে বাচ্চারা খুব এনজয় করে, তারা খুব মানে এক্সাইটেড হয়ে যায়। মানে যখন আমি এটা বলি, যখন আমি এটা করি, তখন তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে একটু হেসে হেলে দুলে দুষ্টামি করে করি, বাচ্চারা এটা খুব এনজয় করে। ওরা ক্লাসে দেখবেন যে ক্লাস শেষ হয়ে গেলেও মজা শেষ হয়ে যায় না, রেস্ট থেকে যায়, ওরা যেতেই চায় না ক্লাস থেকে। আমি চলে যাওয়ার সময় পিছন থেকে আমাকে টান দেয়, উস্তাদ যে থাকেন, আপনি আরেকটু থাকেন, আমার তো সময় শেষ, চলে যাই, যে আবার আসবো। ওদের এই যে আকর্ষণটা থেকেই যায়। তো আপনারা যখন ক্লাস করবেন, পড়াটাকে মজাদার করবেন, দৃষ্টিনন্দন করবেন, ছবি ভিজুয়াল উপকরণ দেখাবেন। এটা কথা মনে রাখবেন, একটা ছবি মস্তিষ্কে 60,000 গুণ দ্রুত পৌঁছে একটা কথার চেয়ে। একটা ছবি 60,000 গুণ বেশি দ্রুত মস্তিষ্কে অ্যাকসেপ্ট হয়। এবং গেমিফিকশন মানে খেলার ছলে যদি কোনো পড়ান, তাহলে শিশুদের উত্তেজিত করে, তার ব্রেনকে উত্তেজিত করে, এটা ভালো করে সে শিখতে চায়। তো এটাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। মনোযোগ বান্ধব পরিবেশ তৈরি করুন ক্লাসে, তার জন্য মনোযোগ আকর্ষণ হয়, এই জন্য একটা সুন্দর পরিবেশ তার জন্য তৈরি করা। হ্যাঁ, যখন বাসায় ছেলেমেয়েদেরকে পড়াবেন, টেলিভিশন থেকে দূরে থাকবেন, মোবাইল থেকে দূরে আপনি ক্লাসটা করাবেন বা তাকে পড়াবেন। এবং প্রতি 25 মিনিট পর পর 5 মিনিট ব্রেক দেবেন কমপক্ষে। যদি খুব বেশি বড় ক্লাস করেন, তাহলে 25 মিনিট পর পর আপনি একটু ব্রেক দেবেন। তা না হলে আমি বলি 10 থেকে 15 মিনিট পর পর 30 সেকেন্ড 40 সেকেন্ডের জন্য হলো তাদেরকে ওয়ার্ম আপ করাবেন, তাহলে তার ব্রেনটাকে ভালো কাজ করে। এরপর হচ্ছে স্বীকৃতি, ইতিবাচক প্রশংসা। ছেলে মেয়েদেরকে স্বীকৃতি দেবেন, ক্লাসে প্রচুর স্বীকৃতি দেবেন, তুমি ভালো, তুমি গুড, তোমাকে থ্যাঙ্কস, তুমি এটা তোমার এই কারণে তোমাকে থ্যাঙ্কস দিলাম, এই কজেসের কারণে তোমাকে এটা দিলাম। কিছু গিফট দেবেন, চকলেট রাখবেন পকেটে, কিছু চকলেট দেবেন, কিছু এই ধরনের কিছু বিষয় তাদের ক্লাসে রাখবেন। ইতিবাচক শব্দ বলবেন, কখনোই নেতিবাচক শব্দ ক্লাসে বলবেন না, যে তুমি পারো না, তুমি এটা না, তুমি ওইটা না, এই ধরনের কথা ক্লাসে একদম বলবেন না। আপনি যদি এটা করতে পারেন, আপনি বিশ্বাস করেন, থমাস আলভা এডিসনের একটা গল্প আমি পড়েছিলাম, এটা মশহুর গল্প ইংরেজিতে, যে থমাস আলভা এডিসন যখন সে যখন স্কুলে পড়ে, হঠাৎ একদিন তার মায়ের কাছে তার একটা চিঠি পাঠায় স্কুল থেকে চিঠিটা যখন নিয়ে আসে, তার শিক্ষক তাকে বলে দিয়েছে, এই চিঠি তুমি কাউকে দিবা না, জাস্ট তোমার মাকে তুমি দিবা। তো শিশু চিঠি দিয়েছে স্কুল থেকে, হাসতে হাসতে তার মায়ের কাছে নিয়ে আসছে, আম্মু এই চিঠিটা আমার ওস্তাদ, আমার স্যার তোমাকে দিয়েছে। তো থমাসের মা চিঠিটা খুলে পড়া শুরু করেই তার চোখ দিয়ে পানি চলে আসছে। তো চলে আসার পরেও তার মা তখন চিঠিটা এইভাবে পড়তেছে, ম্যাডাম, থমাস অত্যন্ত বুদ্ধিসম্পন্ন বালক, খুব বুদ্ধি তীক্ষ্ণ মেধার অধিকারী, তাকে পড়ানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আমাদের স্কুলে নাই, তাই তাকে আপনি অথবা অন্য স্কুলে পড়ান, আপনি অথবা অন্য স্কুলে তাকে পড়ান, তাকে পড়ানোর মতো এরকম ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক আমাদের স্কুলে নেই। তো থমাস, এই চিঠিটা থমাসের মা তাকে মাঝে মাঝেই পড়াতো, থমাসকে তখন তার মা পড়ায়, পরবর্তীতে সে অন্য জায়গায় পড়ে। অনেক দিন পর থমাস যখন বিজ্ঞানী হয়েছে, যেই বাতির আলোতে আমরা এই যে ক্লাস করছি, এই বাতি হচ্ছে থমাস আলভা এডিসনের আবিষ্কার। তখন সে
বিজ্ঞানী হয়েছে, বিশ্বজোড়া তার খ্যাতি হয়েছে, তার একটা কাগজের প্রয়োজনে সে পুরনো কাগজপত্র ঘাটতি গিয়ে তার ওই যে চিঠিটা, মায়ের চিঠি যেটা, সেটা পেয়ে যায়। তো পাওয়ার পরে সেটা কৌতূহলবশত খুলে সেটা পড়া শুরু করে। সেখানে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে থমাস স্থূল বুদ্ধিসম্পন্ন বালক, নির্বোধ বালক, তাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করলাম। থমাস তখন পকেট থেকে কলম বের করে লিখেছে, পৃথিবীর শিক্ষকেরা আমাকে স্থূল বুদ্ধিসম্পন্ন নির্বোধ বালক বলেছে, আমার মা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে। দেখেন, একটা পজিটিভ কথা, যে তুমি পারো, তুমি ভালো, তুমি পারো, এই কথাটা একটা শিশুকে সেরা বিজ্ঞানী বানিয়েছে। যে শিশু আপনার কাছে এসেছে পড়ার জন্য, আপনি তাকে গড়তে হলে ইতিবাচক প্রশংসা করুন, ইতিবাচক কথা বলুন। দেখবেন এদের মাঝেই লুকিয়ে আছে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো অনেক শিশু লুকিয়ে আছে এদের মাঝেই। শিশুদের মনোযোগ আকর্ষণের জন্য তার খাদ্য এবং ঘুমের প্রতি খেয়াল রাখতে হবে। শিশুরা যেন ভালো ঘুমায়, তা ভালো খাবার খায়, প্যারেন্টসদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন আপনারা। এ ব্যাপারে তাদের খাবারের কি তালিকা হবে, এটা আপনি একটা চার্ট তৈরি করে দিতে পারেন। শিশুদের প্রত্যেক গার্ডিয়ানের জন্য একটা চার্ট তৈরি করে দিতে পারেন, তারা যেন পর্যাপ্ত খায় এবং পর্যাপ্ত ঘুমায়, এটা আপনারা করে দিতে পারেন। তো আমরা মোটামুটি যে 5টি অভ্যাস বললাম, এটি করলে আশা করি শিশুদেরকে খুব সুন্দর করে আপনি পড়াতে পারবেন, তাদেরকে মনোযোগী করতে পারবেন। এবার আমি একটা ভিন্ন আঙ্গিকে একটু কথা বলি। আচ্ছা, এমন একটা বই হলে কেমন হয় যে একটা বইয়ের ভিতরেই আপনি একজন শিক্ষকের সব কিছু যা প্রয়োজন সব কিছু যদি পেয়ে যান, একই সাথে কোরআন, সুন্নাহ, মনোবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান সব কিছু সম্মেলন এবং সহজ ভাষায় এবং চিত্র সহকারে, ইনফোগ্রাফ সহকারে এরকম একটা বই যদি থাকে তাহলে কেমন হয়? এই সফল শিক্ষক অভিভাবক হবেন কিভাবে, এটা নিয়ে আমার একটা বই আসতেছে, হাউ টু বি আ সাকসেসফুল টিচার অ্যান্ড প্যারেন্ট, সফল শিক্ষক অভিভাবক হবেন কিভাবে। এই বইটার ভিতরে আমি একদম খুব সহজ করে মনোবিজ্ঞান, কোরআন, হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতির নির্যাসগুলো আমি এখানে তুলে ধরেছি ইনশাআল্লাহ তাআলা। এটা পড়লে আশা করি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সামনে আমি যে আপনাদের সাথে এতক্ষণ কাজ করলাম, কথা বললাম, ক্লাস করালাম, তো এর চেয়ে আরও ডিফিকাল্ট, আরও খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক নিয়ে আমরা আগামী 8 তারিখ একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের আয়োজন করেছি, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, মডার্ন টিচিং স্কিলস, শিশু মনোবিজ্ঞান, ক্লাসরুম ম্যানেজমেন্ট ও প্রেজেন্টেশন পাওয়ার। এটা নিয়ে আগামী 8 তারিখ 2025, সময় সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। এটা আমরা কোনো শুটে করব, এই জন্য স্থানটা এখনও নির্ধারণ করিনি। তো এই ট্রেনিংটাতে আমরা শিক্ষা বিজ্ঞানের আলোকে শিশু শিক্ষা নীতি ও পদ্ধতি নিয়ে বিশদভাবে আলোচনা করব, কিভাবে হবেন সফল শিক্ষক। এটা নিয়ে আমরা খুব ডিপলি আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো। যেমন এই ট্রেনিংয়ে আপনারা যা শিখবেন, গোল সেটিং, নিজের গোল সেটিং, ছাত্রদের গোল সেটিং, তারপরে হচ্ছে মাইন্ডসেট। আপনার যে মাইন্ড সেট থাকে না, মাঝে মাঝে আপনি এদিক সেদিক হয়ে যান, আপনি ভালোভাবে স্থির থাকতে পারেন না, একটা কাজ শুরু করতে না করতে আরেকটা কাজ শুরু করে দেন, একটা কাজ শেষ না হতে আপনি আরেক দিকে চলে যান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকের অস্থিরতা কাজ করে। এটা কিভাবে আপনি মাইন্ডটাকে সেট করবেন, মাইন্ডটাকে আপনি এক জায়গায় ধরে রাখবেন, এটা নিয়ে কিছু থিওরি আছে, এটা নিয়ে আমরা কাজ করব। এরপরে হচ্ছে শিশু মনোবিজ্ঞান ও মনোযোগ কৌশল, শিশু মনোবিজ্ঞানের আলোকে কিভাবে মনোযোগকে ধরে রাখা যায়, নবীজির সুন্নাহ ও বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি। এরপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, শিক্ষার্থীদের অনুভূতি বোঝা ও সংবেদনশীল আচরণ। এগুলো নিয়ে আমরা খুব ডিপলি আলোচনা করব। ইন্টারেক্টিভ টিচিং মেথড, অংশগ্রহণমূলক শিখন যে পদ্ধতিটা রয়েছে, এটা আমরা একদম হাতে কলমে আপনাকে শেখাবো। এরপর লেসন প্ল্যান, ক্লাসরুম ডিজাইন, লেসন পাঠ পরিকল্পনার যে ব্যবচ্ছেদ করে দেখাবো আপনাকে আমরা, বাৎসরিক পাঠ পরিকল্পনা, ষান্মাসিক পাঠ পরিকল্পনা, ত্রৈমাসিক পাঠ পরিকল্পনা কিভাবে করতে হয়, এটাকে কিভাবে আলাদা আলাদা করতে হয়, এটা কিভাবে বাছাই করতে হয়, কোন কোন বিষয়গুলোকে হাইলাইটস করতে হয়, এই হাইলাইটস করতে গিয়ে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, এগুলো আমরা একেবারে ডিটেলস আপনাকে আমরা শেখাবো। এরপরে ক্লাসরুম ডিজাইন, ক্লাসরুমে আপনি কিভাবে ক্লাসরুমটা সাজাবেন, ছাত্রটা কিভাবে বসবে, কোন পাশ থেকে বসলে ছাত্রটা কিভাবে আপনি এঙ্গেজ বেশি করতে পারবেন, এগুলো আমরা একদম আপনাকে আমরা হাতে কলমে শিখিয়ে দেবো। শিশুর মন বুঝে ক্লাস সাজানো, শিশুর মন বুঝে ক্লাস সাজানো, এটা আমরা আপনাকে দেখাবো। আত্মবিশ্বাসের সঙ্গে কিভাবে ক্লাস নেওয়া যায় এবং সমস্যা বিশ্লেষণ কিভাবে করতে হয়, সমস্যার সমাধান কৌশলটা কিভাবে করতে হয়, এবং আপনি যে সেরাদের সেরা শিক্ষক হতে চান, এটার বাস্তব কৌশল আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। ক্লাসের শীত প্ল্যান নিয়ে চমৎকার কিছু আইডিয়া আছে আমার,
চমৎকার কিছু প্ল্যান আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাস্তবতার সাথে। এটা আপনারা স্পষ্টভাবে দেখতে এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই হাতে কলমে ওয়ার্কশপে মডেল ক্লাস সার্টিফিকেট সহ আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে। এখানে শিখবেন, এখানে আবার বাস্তব করবেন, এবং এটা আপনি বাইরে গিয়ে আপনার ছাত্রদেরকে আপনি শেখাবেন। এটার একদম হাতে কলমে শিখিয়ে আপনাদেরকে আমরা এখান থেকে পাঠাবো ইনশাআল্লাহ তাআলা। যে কয়টা টপিক আমরা নিব, এই টপিকগুলোকে আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করব। কেন এই ট্রেনিং করবেন? বাস্তব অভিজ্ঞতা, বিজ্ঞানসম্মত কৌশল, কোরআন হাদিসের দিক নির্দেশনা সব একসাথে ইনশাআল্লাহ তাআলা। সার্টিফিকেট সহ নিশ্চিত গাইডলাইন। শিখবেন কিভাবে বিভিন্ন ক্লাসের জন্য সেরা সিটিং প্ল্যান বাছাই করবেন। হাতে কলমে ওয়ার্কশপ, মডেল ক্লাস, কেস স্টাডি সব কিছু আমরা দেবো এখানে ইনশাআল্লাহ তাআলা। দিনব্যাপী এই ট্রেনিংয়ে আপনি যা যা পাবেন, দিনব্যাপী স্পেশাল ট্রেনিং, মূল্যবান সার্টিফিকেট, লাইফ টাইম আল মাহিরের সাথে আপনি সমস্যা সমাধানের একটা পেয়ে যাবেন, গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপে আপনি যখন সমস্যাটা আপনি লিখবেন, আমরা সেটা অডিও কলে অথবা ভিডিও করে আপনাদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে সরাসরি প্রশ্নের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনি প্রশ্ন করলে আমরা এটা উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে আমাদের মাইন্ডসেট, মাইন্ড ট্রেনিং অ্যান্ড লাইফ সাইনিং যে ট্রেনিংগুলো হবে, এই ট্রেনিংগুলোকে আমরা 50% কমিশনে আপনাদেরকে সুযোগ করে দেব। হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস প্রশিক্ষণ করাবো। সকল শিক্ষকদের স্পেশাল গ্রুপে জয়েনের সুযোগ থাকবে। একটা গ্রুপ থাকবে, স্পেশাল গ্রুপ, যেখানে আপনার সমস্যাগুলো আপনি গ্রুপে বলবেন। এগুলো আমাদের যে অ্যাডমিন আছে আপনাদেরকে সাজেস্ট করবে, সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবে। দুপুরের একটা ভালো খাবারের আয়োজন থাকবে এবং 2 বেলা স্ন্যাক্স থাকবে সনদ। এই ট্রেনিংটার মূল্য কত হতে পারে? এই ট্রেনিংটার মূল্য আমরা করেছি কোর্স ফি মাত্র 1999 টাকা। তবে এই ক্লাসের পর থেকে নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে 50% কমিশনে মাত্র 999 টাকায় আপনি এই কোর্সটা করতে পারবেন। 48 ঘন্টার মধ্যে যারা এই কোর্স আপনি নিবন্ধন করবেন, আমাদের পেজে গিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যারা নিবন্ধন করবেন এবং কনফার্ম করবেন, তাহলে আপনি মাত্র 999 টাকায় এই কোর্সটা আপনি করতে পারবেন। এখানে আপনি সার্টিফিকেট পাবেন, দুপুরে লাঞ্চ পাবেন এবং 2 বেলা স্ন্যাক্স পাবেন, এবং লাইফ টাইম আপনি আমাদের সাথে একটা কানেক্টিভ থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুধু পড়া নয়, আমাদের নিকট আসা শিশু নামের পবিত্র আমানতের সঠিক মূল্যায়ন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যদি কারো কমেন্টসগুলো কি আসতেছে? আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো কোয়ারি করতে চান, বা আপনি কমেন্ট সেকশনে গিয়ে আমাদের একটু জানান যে আপনি আপনার ক্লাসটা কেমন লেগেছে, বা কেউ যদি আমাকে সরাসরি এখন প্রশ্ন করতে চান, সেই প্রশ্নও আপনি করতে পারবেন। একজন লিখেছেন 500 এবং 600-র মধ্যে হলে ভালো হয়। খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা 500-600-র মধ্যে করতে পারলে আমাদেরও ভালো লাগতো। যেহেতু আমরা খুব ভালো জায়গায় করতে চাচ্ছি, আমাদের সেশনটা একটা ভালো জায়গায় করব, এজন্য হল ভাড়া, খাবার, একটা বিগ অ্যামাউন্ট সেখানে চলে যাবে। তো আসলে আমরা চাচ্ছি সহজেই এই ক্লাসটা করতে, সকল শিক্ষককে সহজেই ট্রেন্ড আপ করাতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আরো যদি কেউ প্রশ্ন করতে চান। মাশাআল্লাহ লিখেছেন, মাশাআল্লাহ লিখেছেন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, চমৎকার আলোচনা, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। নোয়াখালী থেকে দেখছেন ভাই মাহমুদ রাকিব, অনেক সুন্দর কমেন্ট করেছেন। আল মার্কাজুল ইসলামী আসসালাফি, আমচত্বর নওদাপাড়া, রাজশাহী থেকে। পুরো ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আপনি বলেছেন পুরো ভিডিওটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি কমেন্টগুলো আর রাজশাহী থেকে বলেছেন পুরো ভিডিওটা দিয়ে। হ্যাঁ, বইটি ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যেই চলে আসবে। মানে এটা গ্রাফের কাজ চলতেছে,
লেখার কাজ শেষ হয়ে গেছে, কিছু চিত্র আসতেছে, চিত্রগুলো দেওয়ার জন্য একটু লেট হচ্ছে। ট্রেনিংটি কোথায় হবে এটা এখনও আমরা নির্ধারণ করিনি, তবে আপনাদের উপর নির্ভর করবে আমরা কত ভালো জায়গায় করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ট্রেনিংটা অনলাইনে আমরা পরবর্তী একটা সেশন আমরা অনলাইনে করব ইনশাআল্লাহ তাআলা। এটা আপনাদের চাওয়ার জন্য, বলার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এটা করব। 8 তারিখের কোর্সটার দামটা বিবেচনায় রাখার অনুরোধ রইল। আচ্ছা, বেশিরভাগ কত বলছেন? আপনারা যদি একটু বলেন যে কত হতে পারে, তাহলে আমরা এটা আরেকটু বিবেচনা করতে পারি কিনা দেখি। আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না এখানে। একজন বলছে যে আপনার বই বের হওয়ার আগে এমন কোন বই আছে যেটা পড়লে ভালো হবে? হ্যাঁ, বাজারে এখন বেশ কিছু বই আছে। তাদরিসুল মুআল্লিমিন নামে একটা বই আছে, তবে আসলে কমপ্লিট না। আমি আলহামদুলিল্লাহ বেশ কিছু বই পড়েছি, কমপ্লিট একটা বই এরকম বই আসলে খুব কম আছে বাজারে। তারপরেও আপনারা পেতে পারেন, আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ক্লাসটা অনলাইনে পরবর্তীতে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমরা শেষ করতে যাচ্ছি। তো যারা এতক্ষণ ছিলেন সবাইকে আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সেরাদের সেরা শিক্ষক হন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।